ওয়েলকাম টু শিএক্স চ্যানেল। আজ আবার শুরু করছি খুব মজার একটি রোম্যান্টিক ড্রামার এক্সপ্লেনেশন। তো শুরু করা যাক। শুরুতে দেখি কোনে এনগেজমেন্ট অনুষ্ঠান থেকে পালাচ্ছে, গার্ডরা পিছে পিছে দৌড়াচ্ছে। আমরা দেখব আসলে কার সাথে শেষ পর্যন্ত বিয়ে হয়। দেখব লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ হয়। প্যাটি বলে, ওই বড়লোক প্লেবয়কে আমি কিছুতেই বিয়ে করব না, যারা ওকে চায় তারা ওকে নিয়ে নিক। সে জুতো ছুঁড়ে মারে। ওয়ার্নার্স বলে, যাও ওকে ধরে নিয়ে এসো, ও যেন কিছুতেই পালাতে না পারে। গার্ডরা বলে, ওয়ার্নার, মিস পাউন্ডি ছোটবেলা থেকে মার্শাল আর্টস শিখেছেন, আমরা ওকে ধরলে ওর সাথে পেরে উঠব না। ওয়ার্নার্স বলে, অকাজের দল, যাও গিয়ে ওকে ধরো। প্যাটি বলে, বাই বাই মিস্টার জনসন, আমার সাথে এনগেজমেন্ট করতে চাও? তোমার সেই যোগ্যতাই নেই। সে নিজের গেটআপ ছেলেদের মতো করে ফেলেছে। সহকারী বলে, এই মিস বেক আসলেই অকৃতজ্ঞ। আপনার সৎমা যদি বড় কর্তাকে উস্কে না দিত এবং ম্যাডামের স্মৃতিচিহ্নকে হাতিয়ার হিসাবে ব্যবহার না করত, তবে আপনার মতো মর্যাদার কেউ কখনো তাকে বিয়ে করতে রাজি হতো না। জনসন বলে, ভালো হয়েছে, সে যখন পালিয়েছেই তখন আর আমাকে নিজে থেকে বিয়েটা বাতিল করতে হবে না। তখন সৎমা এসে বলে, জনসন, শুনলাম তোমার বাগদত্তা নাকি পালিয়েছে। সেটাই তো স্বাভাবিক। তোমার বাবা সবসময় বাইরে বলে বেড়ায় যে তুমি লোগানের চেয়ে অধম, যার ফলে তোমার সুনাম নষ্ট হয়েছে। এটা একেবারেই স্বাভাবিক যে ওই ছোট মেয়েটা তোমাকে বিয়ে করতে চায় না। সৎ ভাই বলে, জন, আমি তোমাকে পরামর্শ দিচ্ছি সাধারণ কোনো মেয়েকে বিয়ে করে নাও, কারণ গত কয়েক বছর ধরে হাওয়া সিটির অভিজাত মহিলারা আমার পেছনেই ঘরে। আমরা তো আর চাইব না যে তোমার বউ শেষমেশ তার দেওরের প্রেমে পড়ুক, তাই না? জনসন বলে, আমার মনে হয় তোমাদের নিজেদের চরকায় তেল দেওয়া উচিত, আমার ব্যাপারে তোমাদের নাক গলানোর দরকার নেই। সহকারী বলে, বেকের বিয়ে থেকে পালানোর বিষয়টা নিশ্চয়ই লোগানের সাথে করা কোনো চক্রান্ত, শুধু আপনাকে অপমান করার জন্য। যখন আমরা উপহার দিতে গিয়েছিলাম মনে হয়েছিল মেয়েটা বেশ ভালো, কিন্তু বাইরের রূপ দেখে কাউকে বিচার করা যায় না। জনসন বলে, প্যাটি বেক, আমি দেখতে চাই তোমার ঝুলিতে আর কি কি চালাকি আছে। প্যাটি বলে, সবচেয়ে নিরাপদ জায়গা হলো সেটা যেখানে কেউ খুঁজতেই যাবে না। কে ভাববে যে আমি দরজার ঠিক পাশেই লুকিয়ে থাকব? আমি সত্যিই একজন জিনিয়াস। প্যাটি গাড়ির গ্লাসে নিজের চেহারা দেখছে আর বলে, এমন সাজগোজ করার পর আমার মনে হয় আমার মাও আমাকে চিনতে পারবে না। তখন জনসন গাড়ির গ্লাস খুলে দেখে প্যাটি অবাক হয়। প্যাটি বলে, হাই, লোকটা তো বেশ হ্যান্ডসাম। তখন প্যাটি দেখে তার মা বাবা আসছে। সে গাড়িতে উঠে যায়। জনসন বলে, তুমি কি সেই নতুন বডিগার্ড যে আজ জয়েন করেছ, নিক? প্যাটি মনে মনে বলে, মনে হচ্ছে আমার ছদ্মবেশটা বেশ সফল। নিক নামের সাথে এই পোশাকটা বেশ মানিয়েছে। আমি যদি এখন চলে যাই আমাকে জোর করে ওই মিস্টার জনসনের সাথে বাগদান করিয়ে দেবে। কোনোভাবেই না, আমি এখান থেকে নড়ছি না। তখন প্যাটি বলে, একদম ঠিক, আমি আজ নতুন জয়েন করেছি, নিক। এরপর সহকারী এসে দেখে গাড়িতে নতুন লোক। সহকারী বলে, বুঝতে পেরেছি স্যার, ও নতুন বডিগার্ড। এই পুচকে ছেলেটা কি আসলেই মিস্টার জনসনকে রক্ষা করতে পারবে? জনসন বলে, ভেতরের অবস্থা এখন কেমন? সহকারী বলে, মিস্টার জনসন, ভেতরের বাগদান অনুষ্ঠান বাতিল করা হয়েছে। আপনার বাগদত্তা আসলে ওই মহিলা এবং তার ছেলের মিলে আপনার বিরুদ্ধে হাত মিলিয়েছে। ওদের মন সত্যিই বিষাক্ত। জনসন বলে, তুমি নিক, তাই তো? 5 বছরের অবসরপ্রাপ্ত স্পেশাল ফোর্সেস, ন্যাশনাল ফ্রি মেন্স কিকবক্সিং চ্যাম্পিয়ন আর অনেক গোপন নিরাপত্তা মিশন সামলেছ। দারুণ রেজিউমে। প্যাটি বলে, আসলে আমি। সহকারী বলে, আমাদের মিস্টার জনসন তার উদারতার জন্য পরিচিত। তুমি যদি আমাদের এখানে বডিগার্ড হিসাবে কাজ করো, আমরা থাকা খাওয়ার ব্যবস্থা করব, সাথে মাসে 2 লাখ। প্যাটি বলে, কত? সহকারী বলে, 2 লাখ। প্যাটি বলে, এটা তো আমার জন্য লটারি। আমি মার্শাল আর্টস শিখেছি, বডিগার্ড হওয়া আমার বাহাতের খেল। প্যাটি জনসনের দিকে তাকিয়ে বলে, আমি নিক মৃত্যুর আগ পর্যন্ত আপনার প্রতি অনুগত থাকব। আমি মিস্টার জনসনের সেবা করতে প্রস্তুত। আমি এত তাড়াহুড়ো করে বেরিয়েছি যে কোনো ক্যাশ আনিনি, আর কার্ড ব্যবহার করলে ভাইয়া নিশ্চিত জেনে যাবে। আমার খুব তাড়াতাড়ি একটা স্থিতিশীল চাকরি দরকার। তখন হঠাৎ জোরে গাড়ি ব্রেক করে। প্যাটি জনসনের উপর পড়ে যায়। উঠে গিয়ে বলে, হায় হায়, আমি তো ধরা পড়ে যাব। জনসন বলে, তোমার বুকের পেশিগুলো তো বেশ ভালো বানিয়েছ, এভাবেই কাজ চালিয়ে যাও। প্যাটি বলে, কিসের বুকের পেশি? এটা তো আমার আসল সি সাইজ। তখন গাড়ি বাসায় এসে পৌঁছায়। গাড়ি থেকে নেমে প্যাটি বলে, এই ভিলা? আমাদের বেক পরিবার তো দূর, এমনকি জনসন পরিবারও এত বড় ভিলা কেনার সামর্থ্য রাখে না। আমার এই নতুন বস আসলে কে? তখন প্যাটির একটা ফোন আসে। প্যাটি বলে, এই ক্যাসি। কি হয়েছে? ক্যাসি বলে, প্যাটি, তুই কোথায়? ভালো করে লুকিয়ে থাক, একদম বেরোবি না।
তুই পালিয়েছিস আর তোর বাগদত্তা তোকে সারা শহর চষে বেড়াচ্ছে। তখন প্যাটি বলে, মিস্টার জনসন, সাবধান, মেয়েটি পড়ল আপনার উপর। মেয়েটি বলে, আমি মিস্টার জনসনের স্ত্রী, আমাকে এভাবে অপমান করার সাহস কি করে হয়? আমাকে ছাড়ো। তখন প্যাটি ছেড়ে দেয়। মেয়েটি বলে, ভিনসেন্ট, শুনলাম তোমার ওই বেদব বাগদত্তা নাকি পালিয়েছে। তুমি আমাকে বিয়ে করে নিচ্ছ না কেন? জনসন বলে, নিক ওকে আটকাও। প্যাটি মেয়েটিকে আটকায়। মেয়েটি চলে যায়। তারাও বাসায় চলে আসে। এসেই প্যাটি বিছানায় শুয়ে পড়ে। তখন তার মার ফোন আসে। মা এই সময় কল করছে, নিশ্চয়ই আমাকে বিয়ের জন্য চাপ দেবে। ওদের আগে জানানো উচিত যে আমি নিরাপদে আছি, যাতে ওরা বেশি চিন্তা করে না। মা, আমি বিয়ে করার জন্য ফিরে যাচ্ছি না। আমি এখানে একটা কাজ পেয়ে গেছি। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, চিন্তা করো না। তখন তার বাবা বলে, প্যাটি, জলদি বাড়ি আয়, তোর মা অসুস্থ হয়ে পড়েছে। প্যাটি বলে, কি? আমি এক্ষুনি আসছি। প্যাটি বাসায় পৌঁছায়। প্যাটি বলে, বাবা, মা কোথায়? তখন তার ভাই ঘাড়ে মেরে অজ্ঞান করে দেয়। প্যাটি বলে, আমাকে বোকা বানানো হয়েছে। প্যাটির ভাই বলে, বাবা, কেন প্যাটিকে জোর করে জনসন পরিবারে বিয়ে দিতে হবে? বেক বলে, প্যাটি যখন ছোট ছিল, ভিনসেন্টের মা ওকে বাঁচিয়েছিল। আমরা তখনই ওদের বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলাম। কিন্তু গত কয়েক বছর ধরে ভিনসেন্টের সৎমা ওর বাবার কান ভাঙাচ্ছে, বলছে যে জনসনের বিয়ে না হওয়া পর্যন্ত পারিবারিক সম্পত্তির উত্তরাধিকারী হতে পারবে না। এই মুহূর্তে ওর মায়ের সম্পত্তি ওই ডাইনি আর তার ছেলে চুরি করতে বসেছে। ভিনসেন্টের মায়ের সম্পত্তি রক্ষা করার জন্যই প্যাটিকে ভিনসেন্টকে বিয়ে করতে হবে। বিগ বলে, যাই হোক, প্যাটিকে এখন ওপরে পাঠিয়ে দেয়। জনসনরা এলে খেয়াল রাখবি প্যাটি যেন ঠিকমতো ক্ষমা চায়। এদিকে জনসন তার বাবার বাসায়। তার বাবা বলে, গাধা কোথাকার, তুমি জানো বেক পরিবারের সাথে আমাদের কত টাকার ব্যবসা? তুমি ভাবলে কি করে যে চাইলেই বাগদান বাতিল করে দেবে? বেক পরিবার আগেই বলেছে তারা তোমার কাছে ক্ষমা চাইতে চায়। সৎমা বলে, তুমি আর কি চাও? ভিনসেন্ট, দেখো তুমি তোমার বাবাকে কিভাবে কষ্ট দিচ্ছ। তোমার একটু বাধ্য হওয়া উচিত। জনসন বলে, বাবার সাথে আমার এই খারাপ সম্পর্কটাই তো তুমি চেয়েছিলে, তাই না? তোমার এই সস্তা নাটকের জন্য আমার হাতে সময় নেই। তার বাবা বলে, ওখানেই দাঁড়াও, তুমি যদি না থামো আমি তোমার মায়ের ব্রেসলেটটা ভেঙে চুরমার করে দেব। জনসন বলে, ঠিক আছে, আমি বেক পরিবারে যাব, দেখি তুমি আর কি কি চালাকি করো। জনসন চলে যায়। সৎমা বলে, আমাদের যে কোনো মূল্যে ওই মিস বেককে হাতের মুঠোয় আনতে হবে। ওকে কিছুতেই তোমার ভাইয়ের সাথে বিয়ে করতে দেওয়া যাবে না। আসলে প্যাটি তো ছোট এবং অবুঝ। তারা সবাই পেটির বাসায় আসে। পেটির বাবা বলে, বিয়েটা পরিকল্পনা অনুযায়ী হবে। ঘরে থেকে পেটি সব শুনছিল। ক্ষমা? বিয়ে? বাবা কার সাথে কথা বলছে? এটা কি জনসন পরিবারের সেই বখাটি ছেলেটা? কিছুতেই না, আমি ওকে কখনো বিয়ে করব না। এদিকে পেটি পালানোর প্ল্যান করছে। পেটির মা বলে, আমি ভাবতেও পারিনি ভিনসেন্ট, তুমি এতটা বড় হয়ে গেছো। তোমার মা আর আমি খুব কাছের বন্ধু ছিলাম। তুমি একদম ভেবো না, আমি কোনো পক্ষপাতিত্ব করব না, আর তোমার সাথে অন্যায়ও হতে দেব না। আমি এক্ষুনি প্যাটিকে ডেকে আনছি তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্যে। কথা দিচ্ছি তুমি এর জবাব পাবে। তার বলে, মিস্টার এবং মিসেস বেককে দেখে বেশ আন্তরিকই মনে হচ্ছে। এমন তো নয় যে ওই বিগড়ে যাওয়া মিস বেক নিজেই এসব চাইছে। জনসন বলে, ঠিক আছে, তাহলে আমি প্যাটি বেকের সাথে দেখা করব এবং শুনব সে কি বলতে চায়। তারপর তারা সবাই পেটির রুমে যায়। পেটির মা পেটিকে ডাকে, প্যাটি, ভিনসেন্ট এসেছে। তারা পেটির রুমে গিয়ে দেখে পেটি পালিয়েছে। জনসন পেটিকে দেখতে পায় আর বলে, ওর পিছু নাও, আমাকে ওই মেয়েটাকে ধরতেই হবে। পেটি বলে, ওর এত সাহস যে আমার বাবা মাকে উস্কে দিয়ে আমাকে বিয়ের ফাঁদে ফেলার চেষ্টা করেছে। মনে হচ্ছে আমি ওই বড়লোক ছোকরাকে একটু বেশি অবমূল্যায়ন করেছিলাম। কোমরে ব্যথা পেয়ে কুড়িয়ে কুড়িয়ে হাঁটে। তখন সৎভাই আসে জনসনের বাসায়। সৎভাই বলে, তুমি কি এত সুন্দর একটা বাড়িতে থাকার যোগ্য? তোমার এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। সহকারী বলে, এই সম্পত্তি আমাদের ম্যাডামের। সৎভাই বলে, তুই একটা অবৈধ সন্তান, তোর কি এখানে থাকার কোনো অধিকার আছে? জনসন তাকে লাথি মারে। সৎভাই বলে, নিজেকে কি মনে করো তুমি? অপদার্থ কোথাকার, তোর এত সাহস যে তুই আমার গায়ে হাত তুলিস? ভিনসেন্ট, এই বডিগার্ডকে তুমি ভাড়া করেছ? একে তো একটা হাড়গিলের শুটকি মনে হচ্ছে। যাও, ওকে একটা শিক্ষা দিয়ে এসো। পেটিই বরং ধাপাস ধাপাস শিক্ষা দেয়। তারপর সৎভাইয়ের কাছে যায়। সৎভাই বলে, একদম কাছে আসবে না, জানোয়ার কোথাকার, দূরে থাকো আমার থেকে। পেটি বলে, আমার বসের কাছে এক্ষুনি ক্ষমা চাও, তা না হলে। সৎভাই বলে, আমার কিচ্ছু চাই না, আমার ভুল হয়ে গেছে, আমার এই বাড়িটাও চাই না, দয়া করে ওকে আমার থেকে দূরে থাকতে বলো, আমি তোমার কাছে ভিক্ষা চাইছি। জনসন বলে, ওদের ছুঁড়ে ফেলে দাও, আমার মায়ের বাড়ি নোংরা করো না। পেটি বলে, ইয়েস বস। তারপর তাদের বাইরে ছুঁড়ে ফেলে। তারপর তারা রোমে আসে। জনসন পেটির দিকে তাকিয়ে থাকে। পেটি বলে, আপনি আমার দিকে ওভাবে তাকিয়ে আছেন কেন? মনে মনে বলে, আমি কি ভুল করে কিছু ফাঁস করে দিয়েছি? জনসন বলে, আমাকে বলো তুমি আসলে কে? সে মুচ টেনে খুলে ফেলে। পেটি মুখে হাত দেয়। পেটি বলে,
আমি আসলে নিক নই, তবে এটা পুরোটাই একটা ভুল বোঝাবুঝি। আমি বুঝিয়ে বলছি। আপনি কি করছেন? জনসন বেসিনে নিয়ে পানি দিয়ে চুবাতে থাকে। পেটি বলে, আমাকে ছাড়ুন, ছাড়ুন আমাকে। জনসন বলে, এটা কি কোনো মেয়ে হতে পারে? একজন ছেলের চেহারা এত কোমল কি করে হয়? আমাকে বলো, আমার কাছাকাছি আসার জন্য কে তোমাকে পাঠিয়েছে? পেটি বলে, আমাকে কেউ পাঠায়নি, শত্রুরা আমার তাড়া করছিল, তাই বাধ্য হয়ে মিথ্যা বলে এখানে আশ্রয় নিয়েছি, কিন্তু আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। জনসন বলে, আশা করি তুমি মিথ্যা বলছো না। তোমার নাম কি? রবার্ট। সহকারী বলে, মিস্টার জনসন, রবার্টের হাবভাব খুব অদ্ভুত। ওকে কি জেসিকা পাঠিয়েছে? তা না হলে আমরা কি ওকে আপাতত চলে যেতে বলবো? জনসন বলে, দরকার নেই, আমি দেখতে চাই ওরা আর কি কি চাল চলতে পারে। তারপর তাদের লিভিং রুমে জনসন বসে আছে। তখন জেসিকা বলে, আমার রাস্তা থেকে সরো। ভিনসেন্ট, এখন পরিস্থিতি এমন হলো যে আমিও তোমার বাড়িতে ঢুকতে পারি না, ও আমাকে আটকে রাখছে। জনসন বলে, রবার্ট, ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। পেটি বলে, ইয়েস মিস্টার জনসন। জেসিকা বলে, আগের সেই নেক কোথায় গেল? তার জায়গায় এমন একটা সুন্দর চেহারার ছেলেকে কেন আনা হলো? এমন কি হতে পারে যে ভিনসেন্ট আমাকে পছন্দ করে না কারণ সে ছেলেদের প্রতি আকৃষ্ট? সে পেটিকে থাপ্পড় দেয়। খারাপ লাগছে? আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, তুমি নিছু কি একজন সামান্য বডিগার্ড, নিজের রূপের অহংকারে ভিনসেন্টের সামনে উড়ে বেড়াচ্ছ। জেসিকা বলে, তোর এত সাহস যে তুই আজ আমার সাথে এমন আচরণ করছিস? একটু অপেক্ষা কর, একবার ভিনসেন্টের সাথে আমার বিয়েটা হতে দে, তোকে এর ফল ভুগতে হবে। প্যাটি বলে, এই মহিলা আসলেই পাগল। আমার বর্তমান পরিচয় একজন পুরুষের, আর ও একটা পুরুষের উপরও ঈর্ষা করছে। প্যাটি মারতে যায়, বাট মারে না। জেসিকা বলে, মারো আমাকে। তুমি কি ভাবছ আমি এক্ষুনি ভিনসেন্টকে বলে তোমাকে কাজ থেকে তাড়াবো না? আমি একজন সম্ভ্রান্ত মেয়ে, আমি কবে এমন অপমান সহ্য করেছি? এসব ওই মিস্টার জনসনের দোষ। আমি আর এক মুহূর্ত অন্যের দয়ায় বেঁচে থাকতে চাই না। আমি এক্ষুনি এই বাগদান বাতিল করছি। এই ক্যাসি, ওই মিস্টার জনসনের ফোন নম্বরটা আমাকে পাঠা। ম্যাডাম, আপনি কি সিরিয়াস? ও তো আপনাকে সব জায়গায় খুঁজছে। আপনার লুকিয়ে থাকা উচিত, জেনে শুনে ফাঁদে পা দেওয়া নয়। সে আমাকে খুঁজছে শুধুমাত্র আমাদের দুই পরিবারের মধ্যে বিয়ের মাধ্যমে সম্পর্ক তৈরি করতে চাই বলে। আমিও দেখতে চাই সে কেমন লোক যার আমাকে পাওয়ার এত লোভ। আমি এক্ষুনি তাকে ডেকে বাগদান ভেঙে দেব। তখনই প্যাটি ফোন দেয় জনসনকে। জনসন বলে, কে ফোন করছে? সহকারী বলে, এটা মিস বেকের নাম্বার, সম্ভবত সে আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য কল করছে। এটা কি সৎমা আর তার ছেলের সাথে মিলে আপনার সহানুভূতি পাওয়ার কোনো পূর্ব পরিকল্পনার ছক? আপনার কি ফোনটা ধরা উচিত? জনসন বলে, আমি শুনতে চাই তার কাছে কি অজুহাত আছে। প্যাটি বলে, আপনি নিশ্চয়ই মিস্টার জনসন, তাই তো? আপনাকে একটা কথা বলে দিই, আপনার মতো একজন অপদার্থ যে পারিবারিক মর্যাদার জোরে সব জায়গায় ঝামেলা পাকায়, তার যেন আমাকে বিয়ের স্বপ্ন ভুলেই যাওয়া ভালো। আপনি তো আমাকে সারা শহরে পাগলের মতো খুঁজছেন, তাই না? চলুন কাল বিকেলে ক্লাউডি ক্যাফেতে বসে ব্যাপারটা শেষ করি। তারপর পেটি ক্যাফেতে আসে। কোথাও জনসনকে খুঁজে পায় না। এবার ফোন করে, হ্যালো মিস্টার জনসন, আমি যখন সামনে আসিনি তখন আমাকে সব জায়গায় খুঁজছিলে, কিন্তু এখন যখন আমি নিজে যোগাযোগ করলাম তখন আসার সাহস পাচ্ছে না। কোথায় আপনি? আপনি কি ভয় পেয়ে পিছিয়ে যাননি তো? নাকি আপনি বলতে চাইছেন যে আপনি আমার সাথে বাগদান ভাঙতে চান না? জনসন বলে, আমি এখানেই আছি। সেও প্যাটিকে খুঁজতে যায় আর তারা ধাক্কা খায়, বাট কেউ কাউকে চেনে না। প্যাটি বলে, বস এখানে কি করছেন? আর তাকে এত রাগী দেখাচ্ছে কেন? সে ভাবছে না তো যে আমি কাজ ফাঁকি দিয়ে কফি খেতে এসেছি? বস, আমি এখানে এসেছি একটা কাজে। জনসন এবার ফোন করে, এই মহিলা, একে এর চরম মূল্য চোকাতেই হবে। আপনার ডায়াল করা নম্বরটি এই মুহূর্তে সাময়িকভাবে বন্ধ আছে। এদিকে পেটিরও ফোন আসে। পেটি বলে, বস আমাকে একটা কল ধরতে হবে। সে ফোন ধরতে যায়। জনসন সন্দেহ করে পেটিকে, আবার নিজেকে বলে, আমার মাথাটা কি খারাপ হয়ে গেল? রবার্ট তো একজন ছেলে, আমি ওকে সন্দেহ করছি কি করে? প্যাটির ভাই ফোন করে, প্যাটি তুই কোথায়? আমি মা বাবার সাথে কথা বলেছি, আমরা তোকে বাগদানের জন্য জোর করব না, জলদি বাড়ি ফিরে আয়। আমার প্রিয় ভাইটি, তুমি গতবারও একই কথা বলেছিলে, সেই মারের ব্যথা আমি এখনও ভুলিনি। আগে যা হয়েছে সব ভুলে যা। সহকারী বলে, মিস্টার জনসন, আমরা সব জায়গায় খুঁজেছি, কিন্তু মিস বেকের কোনো চিহ্ন নেই। এমন কি হতে পারে যে সে আসেইনি? জনসন বলে, ওই মহিলা আমাকে আবার ধোকা দিল। তাকে কোথাও দেখা যাচ্ছে না কেন? সে কি ভয় পেয়ে পালিয়েছে? রবার্ট, চলো যাওয়ার সময় হয়েছে। প্যাটি বলে, মনে হচ্ছে বসের মেজাজ এখন খুব খারাপ, তাই অযথা ঘাটিয়ে লাভ নেই। আমি মিস্টার জনসনের সাথে পরের বার হিসেব মেটাব। তারা বাসায় চলে যায়। জনসন কাজ করছে। প্যাটি মনে মনে বলে, সন্দেহ নেই লোকটা একটা খাঁটি পুঁজিবাদী। এত রাত হয়ে গেছে আর সে এখনও কাজ করছে, আর আমাকে এখানে পাহারায় দাঁড় করিয়ে রেখেছে। সহকারী বলে, মিস্টার জনসন, আগামীকালের সংবাদ সম্মেলন খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আপনার শরীর তার চেয়েও বেশি জরুরি। আপনার তাড়াতাড়ি বিশ্রাম নেওয়া উচিত।
জনসন বলে, রবার্ট, আগামীকালের ভেনিউর নিরাপত্তার পুরো দায়িত্ব তোমার কাঁধে। পেটি বলে, আমি? জনসন বলে, হ্যাঁ তুমি। এবার যাও, গিয়ে বিশ্রাম নাও। সহকারী বলে, মিস্টার জনসন, প্রসপ্যারিটি গ্রুপ তো একটা ছোট কোম্পানি যা আপনি মানুষকে বিভ্রান্ত করতে ব্যবহার করেন। আগামীকালের সংবাদ সম্মেলন গুরুত্বপূর্ণ, কিন্তু আপনার ব্যক্তিগত নিরাপত্তা তার চেয়েও বেশি জরুরি। রবার্টের মতো যার কোনো সঠিক পরিচয় নেই, তার হাতে আপনি এমন দায়িত্ব কিভাবে দিলেন? জনসন বলে, রবার্ট জেসিকা আর লোগানের লোক কিনা সেটা কাল পরীক্ষা করলেই বোঝা যাবে। লোগান হাত গুটিয়ে বসে থাকবে না। আগামীকালের সংবাদ সম্মেলনে রবার্টের উপর কড়া নজর রেখো। সহকারী বলে, বুড়ো মিস্টার জনসন আসলেই বোকা। তিনি যদি জানতেন যে আপনি হাওয়া সিটির বিখ্যাত মিস্টার বিগ, তবে তিনি কিছুতেই ওই অবৈধ সন্তানকে বারবার আপনার ক্ষতি করার সুযোগ দিতেন না। জনসন বলে, আমার পরিচয় অবশ্যই গোপন থাকতে হবে। একবার আমার মায়ের রেখে যাওয়া একমাত্র স্মৃতিচিহ্নটা আমি উদ্ধার করতে পারলে এই জনসন পরিবার আমার কাছে আর কোনো মূল্যই রাখবে না। আর তখন জনসন পরিবারের প্রতি আমাদের আর কোনো দয়া দেখাতে হবে না। তার পরের দিন সংবাদ সম্মেলন শুরু। পেটি বলে, ওয়াও, কি ভিড়! আমি ভেবেছিলাম রোদ চশমাগুলো বোধহয় শুরু দেখানোর জন্য, কিন্তু এখন দেখছি এগুলো বেশ কাজের। আর এদিকে জনসনকে প্রেস মিডিয়া ঘিরে ধরেছে। পেটি 2 হাত দিয়ে প্রোটেক্ট করে নিয়ে যাচ্ছে। মিস্টার জনসন, আমরা শুনেছি প্রসপ্যারিটি গ্রুপের পেছনে শক্তিশালী মিস্টার বিগের হাত রয়েছে। আপনার সাথে কি তার ব্যক্তিগত কোনো সম্পর্ক আছে? মিস্টার জনসন, আপনি কি জানেন যে আপনার বাবার সম্পত্তির উইল আপনার ছোট ভাই লোগানের নামে করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন? এটা কি সত্যি যে আপনার আর আপনার বাবার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে? এই দূরত্বের কারণ কি? পেটি বলে, মিস্টার জনসন, আপনি আগে যান। জনসন বলে, এই রবার্ট ছেলেটা বেশ ইন্টারেস্টিং। পেটি বলে, আমাদের মিস্টার জনসন সত্যিই অসাধারণ। তিনি শুধু বুদ্ধিমান আর যোগ্যই নন, তিনি অত্যন্ত সুদর্শনও। সহকারী বলে, মিস্টার জনসন একজন পুরুষ এবং তিনি নারীদের পছন্দ করেন, আর তুমিও তাই। পেটি বলে, এই আজেবাজে বকবে না, আমার রুচি একদম স্বাভাবিক। তখন কার্লকে দেখে পেটি বলে, কার্ল এখানে কি করছে? সর্বনাশ, ও যদি আমাকে দেখে ফেলে নিশ্চিত টানতে টানতে বাড়ি নিয়ে যাবে। ওকে কোনোভাবেই আমার সামনে আসতে দেওয়া যাবে না। তখন পেটি অ্যাক্টিং শুরু করে, ওহ ভাই, আমার পেটে খুব ব্যথা করছে, তুমি কি একটু এদিকটা সামলাতে পারবে? আমার একটু রেস্টরুমে যাওয়া দরকার। সহকারী বলে, যখনই আমাদের সিরিয়াস কোনো কাজ থাকে তখনই তোর কোনো না কোনো ঝামেলা হয়। তাড়াতাড়ি যা আর ফিরে আয়, ফাঁকিবাজির কথা মাথাতেও আনিস না। পেটি বলে, চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি। পেটি আরও বলে, বাই বাই। আমার ছদ্মবেশের দক্ষতা সত্যিই অসামান্য। কার্ল এত কাছে থাকা সত্ত্বেও আমাকে চিনতে পারল না। তখন এক লোকের সাথে ধাক্কা লাগে আর একটা বোতল পড়ে যায়। পেটি বলে, মাফ করবেন, এটা কি আপনার? লোকটা বলে, আপনি কিভাবে হাঁটছেন, চোখ নেই নাকি? পেটি বলে, এই লোকটা, ওকে এত সন্দেহজনক লাগছে কেন? আর ওর তো কোনো কর্মচারী ব্যাজও পরা নেই। সে হাত শুঙে দেখে অ্যাসিডের গ্রান পায়। এটা অ্যাসিড, ওরা নিশ্চিত ভিনসেন্টকে টার্গেট করছে। পেটি খুঁজতে খুঁজতে জনসনের রুমে যায়, কান পেতে শোনে। কোনো নড়াচাড়া নেই। পেটি রুমে ঢুকে যায়। আমি কি বেশিই ভেবে ফেলছি? জনসন পেটির কাছে যায়। এদিকে পেটি হট হচ্ছিল। তখন সহকারী এসে দরজা খোলে তাদের কাছাকাছি দেখে ফেলে। জেসিকা বলে, মিস্টার জনসন, এটা তো খুব বেশিই ঘনিষ্ঠ অবস্থা। এমন কি হতে পারে যে ভিনসেন্ট সত্যি সমকামী? জনসন ইশারা করে দরজা বন্ধ করতে। জনসন বলে, তোমার দেখা শেষ হয়েছে? এবার বলো, দরজার বাইরে লুকিয়ে তুমি কি করছিলে? পেটি বলে, মিস্টার জনসন, আমি এইমাত্র দেখলাম কেউ একজন অ্যাসিড নিয়ে ঢুকছে। আমি ভয় পাচ্ছিলাম যে ওরা আপনার ক্ষতি করতে পারে, তাই আপনাকে দেখতে এসেছিলাম। জনসন বলে, তোমার মুখ এত লাল কেন? তোমার কি জ্বর এসেছে? সে পেটির জ্বর চেক করে। জ্বর থাকলে গিয়ে বিশ্রাম নাও। পেটি বলে, ওহ মিস্টার জনসন, আমি তাহলে এখন আসি। যাই হোক, আমি বেক পরিবারের মেয়ে। আমি এমন কত সুদর্শন ছেলে দেখেছি। আমি এত দুর্বল কি করে হতে পারি? তারপর জনসন স্টেজে আসে। দেখে পেটি বলে, বলতেই হবে, লোকটার শারীরিক গঠন আর চেহারা সত্যিই দারুণ। ওর বাগদত্তা কতটা বোকা ছিল যে বিয়ের আছর থেকে পালিয়ে গেল। সহকারী বলে, একটু আগে তোমার আর মিস্টার জনসনের মধ্যে কি চলছিল? জেসি তো একদম রাগে ফুঁসছে। পেটি বলে, না না, ভুল বুঝবেন না। মিস্টার জনসন আর আমার মধ্যে কি আর হতে পারে? আমরা দুজনেই পুরুষ। তাহলে তুমি বিপদে আছো। জেসি হল ইয়েটস পরিবারের মেয়ে। ওকে ঘাটালে এখন থেকে তোমার জীবন নরক হয়ে যাবে। কার কি যায় আসে? আমি তো বেক পরিবারের মেয়ে।
তখন একজন লোককে জনসনের দিকে আসতে দেখে পেটি বলে, এই লোকটাকে এত চেনা চেনা লাগছে কেন? পেটি মনে করতে পারে, আর সেই লোক অ্যাসিড ছুঁড়ে মারে জনসনের দিকে। লোকটা বলে, ভিনসেন্ট, তুই এবার মর। পেটি প্রোটেক্ট করে, সাবধান মিস্টার জনসন, আপনি ঠিক আছেন তো? এটার এক ফোঁটাও কি আপনার গায়ে লেগেছে মিস্টার জনসন? জনসন বলে, আমি ঠিক আছি, আমাকে এভাবে হাতড়ানো বন্ধ করো। লোকটা বলে, তুই আবার আমার প্ল্যান ভেস্তে দেবার এত সাহস তোর? পেটিকে মারতে আসে, পেটি ঘাড়ের মধ্যে মেরে দেয়। তখন সহকারী এসে বলে, মিস্টার জনসন, আপনি ঠিক আছেন? আপনার কি আঘাত লেগেছে? ভাগ্যিস রবার্ট খুব দ্রুত ব্যবস্থা নিয়েছে, তা না হলে মারাত্মক কিছু হতে পারত। জনসন বলে, ধন্যবাদ। পেটি বলে, মিস্টার জনসন, আমি শুধু আমার কাজ করছি, আর সেটা হলো আমার নিয়োগকর্তাকে রক্ষা করা। জনসন বলে, তোমরা আগে ফিরে যাও, এই দুজনকে নিয়ে এসো জেরার জন্য। পেটি বলে, আশা করি কার্ল আমার ব্যাপারে কিছু টের পাবে না, তাই না? কার্ল পেটির হাত ধরে। জনসন বলে, বেক, আপনি আমার বডিগার্ডের সাথে কি করছেন? কার্ল বলে, রাখবেন না মিস্টার জনসন, আমি শুধু এই বডিগার্ডের দুর্দান্ত লড়াইয়ের কৌশল দেখে কৌতূহলী। আমারও নিরাপত্তা দরকার, জানেন তো? তুমি কি দুদিনের জন্য আমাকে পাহারা দেবে? তোমার বর্তমান বেতনের 10 গুণ টাকা দেব। পেটি মনে মনে বলে, আমি কিছুতেই চাই না কার্ল আমাকে বাড়ি নিয়ে যাক, আমি যাব না। পেটি বলে, মিস্টার জনসন, চলুন যাই। কার্ল বলে, মিস্টার জনসন, আপনি আসলেই একজন দারুণ বডিগার্ড খুঁজে পেয়েছেন। জনসন বলে, আমি আপনাকে সাবধান করছি, ও আমার কর্মচারী, আপনার ওর থেকে দূরে থাকাই ভালো। এখন তারা গাড়িতে। পেটি মনে মনে বলে, মনে হচ্ছে কার্লের সাথে মিস্টার জনসনের সম্পর্ক খুব একটা ভালো নয়। এমন কি হতে পারে যে তারা আমাদের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী? আমার আসল পরিচয় জানাজানি হলে সেটা সোজাসুজি বিপদের মুখে গিয়ে পড়ার মতো হবে না? জনসন বলে, গরম লাগছে? আমাকে বলো, কার্লের সাথে তোমার কি সম্পর্ক? পেটি বলে, আমি তাকে চিনি না, আজই প্রথম দেখা। জনসন বলে, ওর থেকে দূরে থেকো, আর মলমটা নিজে লাগিয়ে নিও। পেটি বলে, মিস্টার জনসনকে রুক্ষ মনে হলেও তিনি আসলে বেশ ভালো আর নিজের কর্মচারীদের যত্ন নেন। মিস্টার জনসন, চিন্তা করবেন না, আমি অন্য কারোর বডিগার্ড হতে যাব না, আমি আপনার পাশেই থাকছি। সে নিজেই মলম লাগিয়ে দিচ্ছে। না না, আমি সেটা বোঝাতে চাইনি। তখন খুব জোরে গাড়ি ব্রেক করে, আর তাদের কিস হয়ে যায়। সহকারী বলে, আমরা এসে গেছি স্যার। সে পেছনে তাকিয়ে দেখে দুজন কিসিং স্টাইলে আছে। জনসন রাগে বলে, ঠিকমতো গাড়ি চালাতে না পারলে পরের বার তোমাকেই গাড়ি বানিয়ে দেব। তারা গাড়ি থেকে নেমে যায়। পেটির ফোন আসে, অপরদিকে ফোনে বলছে, প্যাটি, এই মুহূর্তে জনসন এবং বেক পরিবার সারা শহরে তোকে খুঁজছে। শুনলাম কেউ নাকি মিস্টার বিগকেও খবর দিয়েছে, আর ওদের মধ্যে মিস্টার বিগের লোকও রয়েছে। তোকে খুব সাবধানে লুকিয়ে থাকতে হবে, কোনো জনসমক্ষে যাবি না। আমি শুধু একটা বিয়ে থেকে পালিয়েছিলাম, সেটা কিভাবে এই শহরের বিখ্যাত মিস্টার বিগকে সতর্ক করে দিল, যে কিনে সবকিছু নিয়ন্ত্রণ করে? তখন সেখানে জেসিকা আসে আর ধাক্কা দিয়ে বলে, তুমি কি পাগল হয়ে গেছ? তোমাকে একটা কথা বলে দিই, আমাকে ঘাটালে এমনই হয়। তুমি কি ভেবেছ তোমার এই সস্তা চালাকিগুলো আমার চোখে পড়বে না? একটা ছেলে হয়ে ভিনসেন্টকে পটানোর চেষ্টা করছো? তোমার কি কোনো লজ্জা নেই? এই যাত্রায় ভিনসেন্ট তোমার জন্য বেঁচে গেছে, তবে ও কেবল সাময়িকভাবে তোমার সাথে বন্ধুত্ব দেখাচ্ছে। আমাকে বলো, ও যদি জানত যে তুমি ওর প্রতি এমন জঘন্য উদ্দেশ্য পোষণ করো, ওর কি ঘেন্না লাগত না? পেটি বলে, আমি এমন কিছু করিনি। সে ড্রিঙ্কস ছুঁড়ে দেয়। জেসিকা বলে, না করলেই ভালো। যদি আমি জানতে পারি যে তুমি আর ভিনসেন্ট সীমা অতিক্রম করেছ, আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। জেসিকা চলে যায়। পেটি বলে, আমি বেক পরিবারের মেয়ে, আমি কবে এমন অপমান সহ্য করেছি? তারপর আবার জেসিকা জনসনের বাসায় আসে। জেসিকা বলে, যাও আমাকে 1 কাপ কফি এনে দাও। মেইড বলে, ও তো শুধু একজন বডিগার্ড, ও কিভাবে ভালো কফি বানাবে? আমি আপনার জন্য বানিয়ে দিচ্ছি। জেসিকা মেইডকে থাপ্পড় দেয়। পেটি বলে, তোমার যদি কোনো সমস্যা থাকে আমার সাথে মেটাও, অন্য কাউকে এর মাঝে জড়াবে না। জেসিকা বলে, তুমি যদি এক্ষুনি আমার জন্য কফি না বানাও তবে তোমাদের দুজনকেই চাকরি থেকে বের করে দেব। মেইড বলে, আমাকে ক্ষমা করে দিন, সব দোষ আমার, দয়া করে রাগ করবেন না, আমাকে চাকরি থেকে তাড়াবেন না। পেটি বলে, ঠিক আছে, আমি বানাচ্ছি। সে মেইডকে উঠিয়ে নেয়। মনে মনে বলে, তোর এত অহংকার কিসের? তুই এখনও এমন একটা পিঁপড়ে যাকে আমি সহজেই পিষে মারতে পারি, তাই না? তখন সেখানে জনসন আসে। জেসিকা বলে, রবার্ট আমাকে হেনস্থা করছিল। জনসন বলে, তুমি কি ভেবেছ এটা ইয়েটস পরিবারের সম্পত্তি? তোমাকে একটা কথা বলে দিই, আমি যে তোমার সাথে সামান্যতম ভদ্রতা দেখাচ্ছি তার একমাত্র কারণ হলো আমাদের মায়েদের সম্পর্ক। নিজের ভাগ্যকে আর পরীক্ষা করো না। জেসিকা মনে মনে বলে, ভিনসেন্ট, শেষ পর্যন্ত আমি তোমাকে আমার ইচ্ছার কাছে মাথা নত করাবই। পেটি বলে, বুড়ি ডাইনি কথাকার,
মানুষকে বিরক্ত করলে এমনই হয়। তুমি কফি খুব ভালোবাসো না? দাঁড়াও, তোমার জন্য এতে কিছু মিশিয়ে দিই। আমি তোমাকে একটু বেশি চিনির বদলে লবণ দেব। এবার গিলে খা, খা, দেখি তুই এই লবণ সামলাতে পারিস কিনা। হঠাৎ পেটি ভয় পেয়ে যায়। মিস্টার জনসন, আপনি কখন এলেন? জনসন বলে, যখন থেকে তুমি ওই ডাইনির মিশ্রণটা বানাচ্ছিলে। পেটি বলে, বাহ ভিনসেন্ট, যখন আমাকে হেনস্থা করা হচ্ছিল তখন তুমি আসোনি, কিন্তু যখন আমি বদলা নিলাম তখন হঠাৎ তোমার উদয় হলো। ও সত্যি আমাকে চাকরি থেকে বের করে দেবে না তো? জনসন বলে, কফি ঠান্ডা হয়ে যাচ্ছে, তুমি কি এটা দিয়ে আসবে না? তারপর পেটি কফি নিয়ে যায়। জেসিকা বলে, রবার্ট, কয়েকদিন পর একটা ব্যাংকুয়েট ভোজসভা আছে। তুমি এই পাউডারের প্যাকেটটা ভিনসেন্টের পানীয়তে মিশিয়ে দেবে। সফল হলে আমি তোমাকে $10 মিলিয়ন দেব, আর যদি আমার কথা না শোনো তবে আমি নিষ্ঠুর হলে আমাকে দোষ দিতে পারবে না। পেটি প্যাকেটটা হাতে নেয়। মনে মনে ভাবে, রবার্ট, তোমার এই ব্যাপারে ভালো করে ভাবা উচিত। দূর থেকে তারা দুজন সব দেখছিল। সহকারী বলে, রবার্টের প্রতিক্রিয়া দেখে আমি বাজি ধরে বলতে পারি ও আমাদের সাথে বেইমান করবে। পেটি বলে, এসব জঘন্য চক্রান্ত করার আমার সময় নেই। সে প্যাকেটটা ফেলে দেয়। এসব জঘন্য চক্রান্ত বন্ধ করা উচিত। জনসন বলে, আমি এতদিন রবার্টকে খামোখা আদর দিইনি, ও একেবারে আমার হয়েই কথা বলেছে। জেসিকা বলে, রবার্ট, আমি তোমাকে শেষ সুযোগ দিচ্ছি। তুমি ভালো করেই জানো, আমি যদি চাই তোমাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে তবে সেটা একটা মাছি মারার চেয়েও সহজ। জেসিকা কফি মুখে দিয়ে ফেলে দেয় আর বলে, রবার্ট, তুমি একটু আগে আমাকে কি খেতে দিলে? পেটি বলে, কফি। সে মুচকি হাসে। জেসিকা বলে, তুমি কি ইচ্ছা করেই আমাকে অমান্য করছো? সে পেটিকে মারতে যায়। তখন জনসন প্রোটেক্ট করে। এটি বলে, মিস্টার জনসন শুধু সুদর্শনই নন, তার ব্যক্তিত্বও অসাধারণ। আমার হবু স্বামীর যদি মিস্টার জনসনের গুণাবলীর 1/10ও থাকত তাহলে আমাকে বিয়ে থেকে পালাতে হতো না। জেসিকা বলে, ভিনসেন্ট, তুমি কি কয়েকদিন পর আমার সাথে ভোজসভায় যাবে? আমি তোমার ডান্স পার্টনার হব। জনসন বলে, কোনো প্রয়োজন নেই, আমার সঙ্গিনী আগে থেকেই ঠিক করা আছে। জেসিকা বলে, অসম্ভব ভিনসেন্ট, আমি জানি যে তোমার কেউ নেই। সহকারী বলে, মিস্টার জনসন, লোগান ঘোষণা করেছে যে হাওয়া সিটির কোনো মেয়ে আপনার সঙ্গিনী হতে পারবে না। আপনি এইমাত্র মিস ইয়েটসকে ফিরিয়ে দিলেন, তাহলে আগামী পরশুর কি হবে? জনসন বলে, রবার্টই হবে। পেটি বলে, আমি? জনসন বলে, হ্যাঁ, তুমি তো দেখলে বেলা আর লোগান আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যেহেতু তুমি আমার বডিগার্ড, তাই আমাকে রক্ষা করা তোমার দায়িত্ব, তাই না? পেটি মনে মনে বলে, আমি যদি মেয়েদের পোশাক পরি তাহলে আমার বাবা মা আর ভাই নিশ্চিত আমাকে চিনে ফেলবে, আর হয়তো আমার হবু স্বামীও জেনে যাবে। জনসন বলে, তুমি এটা করতে চাও না? পেটি বলে, মিস্টার জনসন, আমি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ। আমি যদি আপনার ডান্স পার্টনার সাজার অভিনয় করি আর অন্যেরা তা দেখে, তাহলে আমি কাউকে মুখ দেখাবো কি করে? জনসন বলে, 3 মিলিয়ন। পেটি বলে, ও নো, আমি এখন কি করব? আমি মেয়ে সেজে ভিনসেন্টের সাথে এই ভোজসভায় যাচ্ছি, আমার আসল পরিচয় ফাঁস হয়ে যাবে না তো? হয়তো আমার পালিয়ে যাওয়াই ভালো। পালিয়ে যেতে চায়। জনসন আটকায়। জনসন বলে, তুমি এসেছ, ভেতরে যাচ্ছ না কেন? তাকে টেনে নিয়ে যায়। সহকারী বলে, মিস্টার জনসন, আপনার বাবা আপনাকে খুঁজছেন, তাকে খুব একটা খুশি দেখাচ্ছে না। জনসন বলে, চলুন দেখি লোগান এবার কি ঝামেলা পাকাচ্ছে। তারপর সেই পার্টি দেখায়। জনসন সেখানে পৌঁছায়। জনসনের বাবা বলে, ভিনসেন্ট, তুমি আজ কোনো সঙ্গিনী আনোনি কেন? সৎভাই বলে, হ্যাঁ, বেক পরিবারের মেয়েদের কথা তো বাদই দাও। হাওয়া সিটির সব ধনী পরিবারের মেয়েরা তোমার নাম শুনলেই উল্টো দিকে দৌড়ায়। আমি কি তোমার জন্য কারো ব্যবস্থা করে দেব? জনসন বলে, আমার সঙ্গিনী আছে। আমার মনে হয় তোমার আগে নিজের চরকায় তেল দেওয়া উচিত। জনসনের বাবা বলে, অপদার্থ কোথাকার, তুই মিথ্যা বলার সাহস পাস কি? তুই সবসময় শুধু আমার সম্মান নষ্ট করিস। কোম্পানি চালানোর ক্ষেত্রে তো তুই অপদার্থ বটেই, তোর সামাজিকতাও তোর ভাইয়ের চেয়ে অনেক নিচে। তুই সত্যি একটা অযোগ্য। এখন থেকে সম্পত্তির 1 কানা কড়ি পাওয়ার স্বপ্নও দেখবি না। জনসন বলে, বাবা, আপনি কি সত্যি আমার মায়ের সম্পত্তি এই অবৈধ সন্তানের হাতে তুলে দিতে এতই মরিয়া? জনসনের বাবা বলে, তুই অকৃতজ্ঞ ছিলে? সৎভাই বলে, বাড়ি গিয়ে এসব নিয়ে কথা হবে। মিস্টার বিড আজ আসছেন, আর তুই যদি তাকে রাগিয়ে দিস তাহলে খুব খারাপ হবে। জনসনের বাবা বলে, ব্যর্থতা সবসময় ব্যর্থতাই থাকে। এত গুরুত্বপূর্ণ একটা ভোজসভায় তুই একটা যোগ্য নারী সঙ্গিনীও আনতে পারিসনি। সৎভাই বলে, ভিনসেন্ট আপনার কথার মতো এতটা অপদার্থ নয়। সবাই বলে সে এই মহলের উঠতি তারকা। জনসনের বাবা বলে, উঠতি তারকা? তার তো শুধু একটা ছোট কোম্পানি আছে। আমার জনসন পরিবার চাইলেই ওদের সহজে গুড়িয়ে দিতে পারে।
আচ্ছা, শুনলাম মিস্টার বিগ আজ এখানে আসবেন। আমরা যদি তার সাথে যোগাযোগ করতে পারি তাহলে আমাদের জনসন পরিবার এই শহরের সেরা পরিবার হয়ে উঠবে। তখন আমি নিশ্চিন্তে জনসন গ্রুপ তোর হাতে তুলে দিতে পারব। সৎভাই বলে, চিন্তা করবেন না বাবা, আমি নিশ্চিত করব যেন মিস্টার বিগ আমার উপর ভালো ইমপ্রেশন পান। তখন একটা মেয়ে এসে বলে, এই কি তোমার সেই অপদার্থ ভাই? শুনলাম তুমি নাকি শহরের সব মেয়েদের তার সঙ্গিনী হতে নিষেধ করেছ। আমি ভাবিনি সে সত্যিই একা আসবে। সহকারী বলে, কে জানে রবার্ট সামলাতে পারবে কিনা। যদি তাকে দেখতে খুব খারাপ লাগে তাহলে লোকেরা তাকে দেখেই বুঝে যাবে যে সে একটা ছেলে। তাহলে মিস্টার জনসন পুরো মহলের হাসির পাত্র হয়ে যাবেন। সৎভাই বলে, ভিনসেন্ট, তোর আজ যদি কোনো নারী সঙ্গিনী থাকে তাহলে আমি হাঁটু গেড়ে তোর কাছে ক্ষমা চাইব, আর যদি না থাকে তাহলে তুই আমার 2 পায়ের নিচ দিয়ে হামাগুড়ি দেবি। তখন পেটি বলে, ঠিক আছে। সে ধীরে ধীরে আসে। জনসন মনে মনে বলে, সে কি সত্যি নারী নয়? মেয়েদের পোশাকে কাউকে এত সুন্দর কি করে দেখাতে পারে? অন্যান্যরা বলে, ইনি কার মেয়ে? তাকে তো অসাধারণ দেখতে। লোগান যে মেয়েটিকে এনেছে তার চেয়ে অনেক বেশি সুন্দরী। তাকে বেশ চেনা চেনা লাগছে, কিছুটা ব্যাক পরিবারের মেয়ের মতো। সহকারী বলে, ওয়াও, সে তো চমৎকার। আমি যদি না জানতাম যে রবার্ট একজন ছেলে তাহলে আমি পুরোপুরি বোকা বনে যেতাম। সৎভাই বলে, তুমি কে? পেটি বলে, আমি কে সেটা তোমার জানার দরকার নেই। তোমার শুধু এটুকু জানলেই চলবে যে আমি ভিনসেন্টের সঙ্গিনী, ব্যাস। সৎভাই বলে, ভিনসেন্ট, তুই কি কোনো সঙ্গিনী জোগাড় করতে না পেরে রাস্তা থেকে যাকে তাকে ধরে এনেছিস? পেটি বলে, আমার মনে আছে আপনি এইমাত্র বলেছিলেন যে ভিনসেন্টের যদি নারী সঙ্গিনী থাকে তবে আপনি হাঁটু গেড়ে তার কাছে বারবার ক্ষমা চাইবেন। লোগান, এত মানুষের সামনে আপনি নিশ্চয়ই নিজের কথা থেকে সরে আসবেন না, তাই না? সৎভাই বলে, ছোট লোক মেয়ে, তুই কি নিশ্চিত যে তুই আমার সাথে টক্কর দিতে চাস? জনসন বলে, লোগান, গলার স্বর নিচু করে কথা বল, তা না হলে। সৎভাই বলে, তা না হলে কি? তুই তো একটা করুণ প্রাণী যে আমার বাবাকে কলঙ্কিত করেছিস, এবং তোর মরা মা তোকে ফেলে গেছে। আজ আমি তোর সঙ্গিনীকে অপমান করছি, দেখি কে তোকে বাঁচাতে আসে। সে থাপ্পড় দিতে যায়, জনসন তা প্রোটেক্ট করে। সৎভাই বলে, তুই আমার গায়ে হাত তোলার সাহস পেলি? বাবা তোকে ছাড়বেন না। জনসনের বাবা বলে, থামো অকৃতজ্ঞ ছেলে, একটা মেয়ের জন্য নিজের ভাইয়ের সাথে মারামারি করছিস? তোর আচরণ কি আদৌ কোনো বড় ভাইয়ের মতো? জনসন বলে, সে অবৈধ সন্তান, সে কি আমার ভাই হবার যোগ্য? জনসনের বাবা মনে মনে বলে, মনে হচ্ছে তুই সত্যিই তোর সেই মায়ের মতো যে তাড়াতাড়ি মরে গেছে, একেবারে ছোট লোক আর সংকীর্ণ মুনা। পেটি মনে মনে বলে, সে হয়তো ভিনসেন্টকে উস্কানি দিতে চাইছে যাতে ভিনসেন্ট তার সাথে মারামারি করে। এতে ভিনসেন্টের দোষ না থাকলেও দোষ তারই হবে। আমি কখনো দেখিনি কেউ নিজের ছেলের বিরুদ্ধে এত ষড়যন্ত্র করে। তখন পেটি বুদ্ধি করে কানের দুল সৎভাইয়ের পায়ে ছুঁড়ে মারে। সৎভাই ব্যথা পেয়ে বসে পড়ে। তখন পেটি বলে, যেহেতু লোগান হাঁটু গেড়ে ক্ষমা চেয়েছে তাই ভিনসেন্ট মহত্ব দেখিয়ে তাকে ছেড়ে দেবে। তবে একজন অবৈধ সন্তানের সবসময় নিচু হয়ে থাকা উচিত, তা না হলে সবাই যদি এসব দেখে তার জন্ম পরিচয় মনে করে তবে তার মা বাবারই বদনাম হবে। জনসনের বাবা বলে, এক্ষুনি ওঠ, কি লজ্জার কথা। তারপর তারা জনসন চলে তখন যায়। পেটিকে জড়িয়ে ধরে। পেটি বলে, মিস্টার জনসন, আপনি কি করছেন? পুরো নাটকটা ঠিকমতো করো, আমি পরে তোমার বেতন বাড়িয়ে দেব। জেসিকা বলে, আমি ভেবেছিলাম এই ঘটনাটা ব্যবহার করে ভিনসেন্টকে একটা শিক্ষা দেব, যাতে সে বোঝে যে আমি ছাড়া আর কেউ তার পাশে দাঁড়ানোর সাহস করবে না। কিন্তু হঠাৎ করে উড়ে আসা এই নিচু জাতের মেয়েটা আমার সুযোগটা ছিনিয়ে নিল। পেটি বলে, এত গরম লাগছে কেন? আমি মিস্টার জনসনের প্রেমে পড়ে যাচ্ছি না তো? জেসিকা বলে, আমার সামনেই ভিনসেন্টকে প্রলুব্ধ করার সাহস তোর? বলে থাপ্পড় দিতে চায়। জনসন তা প্রোটেক্ট করে। জনসন বলে, জেসিকা, আমি আগে তোমাকে যা যা বলেছি তুমি স্পষ্টতই তার কিছুই কানে তোলনি। আমি তোমাকে পছন্দ করি না। ভিনসেন্ট, তুমি আমার সাথে এমন আচরণ করার সাহস দেখালে? সহকারী বলে, মিস্টার জনসন যদি মিস্টার বিগ হিসেবে তার আসল পরিচয় গোপন রাখতে না চাইতেন তবে শহরের সব ধনী পরিবারের মেয়েরা হয়তো তার ভিলার চৌখাট মারিয়ে খুঁয়ে ফেলত। জনসন মনে মনে বলে, আমি আগেই ভেবেছিলাম তোমাকে মেয়েদের মতো দেখতে, আমি ভাবিনি তোমার গলার স্বরও এতটা কোমল হবে। পেটি মনে মনে বলে, সে কি আমার নারী হওয়ার সত্যতে জেনে ফেলেছে? তা কি সরাসরি বলে ফেলাই ভালো। মিস্টার জনসন, আসলে আমি হলাম। তখনই তার বাবা মাকে আসতে দেখে ফেলে। যতবারই তার নিজের পরিচয় দিতে চায় ততবারই বাধা আসে, বলতে পারে না। আমার তো সর্বনাশ হয়ে গেল। কার্ল আর আমার বাবা মা এখানে কি করছে? আমি বরং আগে রেস্টরুমে যাই। সহকারী বলে, মিস্টার জনসনের চাউনিতে কেমন একটা ব্যাপার আছে। সে কি সত্যি ওই রবার্টকে পছন্দ করতে শুরু করেছে? তুমি কি বিড়বিড় করছ? পেটির মা বলে, আমি যদি একটু আগে ভুল না দেখে থাকি
তবে ভিনসেন্টের পাশে দাঁড়ানো মেয়েটা আমাদের প্যাডি ছিল তাই না? আমি নিজের মেয়েকে চিনতে ভুল করব কিভাবে? আমি বুঝতে পারছি না এই দুটো বাচ্চা কি শুরু করেছে। জোড়াজোড়ি করে এনগেজমেন্ট ভেঙে দিল, এত বড় একটা নাটক করল, আর এখন তারা হাত ধরে এসে একে অপরের পাশে দাঁড়াচ্ছে। তরুণরা কিভাবে মেলামেশা করে তা বোঝার জন্য কি আমরা সত্যিই অনেক বুড়ো হয়ে গেছি? চলো তো গিয়ে দেখি। তারা জনসনের কাছে আসে। পেটির মা বলে, ভিনসেন্ট, একটু আগের ওই মেয়েটি কে ছিল? জনসন বলে, ওই মেয়েটি হলো আমার প্রেমিকা। আর আপনাদের পরিবারের সাথে এনগেজমেন্টের কথা যদি বলেন, মিস বেক ফিরে আসার পর আমি নিজে গিয়ে সেটা বাতিল করে আসব। সৎ ভাই ব্রেসলেটটা বের করে দেয়। সেটা হাতে নিয়ে দেখে নকল। পরে সে সেটা সেখানে রেখেই বেরিয়ে যায়। সে ওষুধের প্রভাবে আছে, সে বেশি দূর যেতে পারবে না। ভালোভাবে খোঁজো মিস্টার জনসন। তখন সেখানে পেটি পৌঁছে। পেটি বলে, মিস্টার জনসন, লোগান এই জায়গাটা বন্ধ করে দিয়েছে, আমরা বের হতে পারব না। সহকারী ইতিমধ্যেই আমাদের খোঁজার জন্য লোক জড়ো করেছে। আমি একটা খালি রুম খুঁজছি, আমরা কিছুক্ষণের জন্য সেখানে লুকিয়ে থাকব। চলুন। তারা একটা খালি রুমে ঢুকে যায়। লোগান সবচেয়ে শক্তিশালী উত্তেজক ওষুধ ব্যবহার করেছে। এখন আমরা কোনো ডাক্তারকেও ডাকতে পারব না। আমি কি করব? জনসন বলে, আমার জন্য চিন্তা করো না, বেরিয়ে যাও। পেটি বলে, আপনি চান আমি আপনাকে উপেক্ষা করে এখানে আপনাকে কষ্ট পেতে দিই? ভিনসেন্টের বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে ডাক্তার আস্তে আস্তে অনেক দেরি হয়ে যাবে। বাদ দিন, আমি নিজেই এটা সামলে নেব। তারপর সে নিজেই কিস করা শুরু করেছে তার উত্তেজনা কমাতে। জনসন বলে, তুমি কি জানো তুমি কি করছো? পেটি বলে, আপনাকে বাঁচাচ্ছি। তারপর সারা রাত রোম্যান্স চলে। পরদিন সকালবেলা পেটি ভাবে, আমি ভাবছি ভিনসেন্ট যখন ঘুম থেকে উঠে বুঝতে পারবে যে সে আমার সাথে ছিল, তখন তার চেহারাটা কেমন হবে। ভিনসেন্ট, তুমি ঘুম থেকে উঠলে আমি তোমাকে আমার পরিচয় সম্পর্কে সব কিছু বলে দেব। তখন তার মার ফোন আসে। তার মা বলে, হ্যালো প্যাটি, ওহ তুমি আছোটা কোথায়? পেটি বলে, কি হয়েছে মা? ওহ সোনা, জনসন পরিবার আমাদের উপর চাপ দিচ্ছে। তারা বলেছে তোমাকে অবশ্যই মিস্টার জনসনের সাথে ব্লাইন্ড ডেটে যেতে হবে, তা না হলে তারা আমাদের সাথে সমস্ত সহযোগিতা পুরোপুরি বাতিল করে দেবে। তারপর পেটি বাসায় যায়। এদিকে সহকারী এসে বলে, আমি তোমার জন্য খুব চিন্তায় ছিলাম। তুমি ঠিক আছো? তুমি কি আহত হয়েছ? জনসন বলে, যথেষ্ট হয়েছে। রবার্ট কোথায়? সহকারী বলে, রবার্ট? আমার কোনো ধারণা নেই। জনসন বলে, তাকে আমার জন্য এখানে নিয়ে এসো, বুঝলে? তখন জনসনের ফোন আসে। তার বাবা বলে, হ্যালো অকৃতজ্ঞ ছেলে, তোর ভাইকে এভাবে মারার সাহস তোর কি করে হলো? আপনার আদরের লোগান কি করেছে তা তাকে জিজ্ঞেস করছেন না কেন? সে যদি কোনো ভুলও করে থাকে, সে তো শুধু তোমার সাথে মজা করছিল। আমি তোমাকে বেক পরিবারের সাথে বিয়ের ব্যাপারে ফোন করেছি। বেক পরিবারের মেয়ে তোমাকে ব্লু ক্যাফেতে দেখা করার জন্য ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছে। যদি তুমি না যাও, আমার ভয় হচ্ছে তোমার মায়ের জিনিসপত্র ভেঙে ফেলে দিব। জনসন বলে, গাড়ি প্রস্তুত করো, আমরা ব্লু ক্যাফেতে যাচ্ছি। পেটির মা বলে, প্যাটি, জনসনের ছেলেটা সত্যিই খুব ভালো। গুজবে যা শোনা যায় সে মোটেই তেমন নয়। পেটি বলে, মা থামো, আমি ইতিমধ্যেই একজনকে পছন্দ করি। আমি যদি সেখানে যাইও, বড়জোর তার কাছে ক্ষমা চেয়ে এঙ্গেজমেন্টটা ভেঙে দেব। আমি ভাবছি ভিনসেন্ট এখন কেমন আছে। যদি জনসন পরিবারের ছেলে আমার সৌন্দর্যে মুগ্ধ হয়ে এঙ্গেজমেন্ট বাতিল করতে অস্বীকার করে আর আমাকে জোর করে বিয়ে করার চেষ্টা করে, ভাগ্যিস আমি প্রস্তুতি নিয়েই এসেছি। জনসন বলে, রবার্ট কোথায়? সহকারী বলে, এখনও কোনো খবর নেই মিস্টার জনসন। আমি হোটেলের সিকিউরিটি ফুটেজ চেক করেছি। রবার্ট ভোরবেলা চলে গেছে আর ভিলায় ফেরেনি। আমি সত্যিই জানি না সে কোথায় গেছে। জনসন বলে, তুমি রবার্টকে ওখানে পাঠিয়েছিলে? সহকারী বলে, মিস্টার জনসন, আমি শুধু আপনার জন্য চিন্তিত ছিলাম। তুমি যদি এখনও রবার্টকে খুঁজে না পাও, তবে তোমার নিজেরও আর ফিরে আসার দরকার নেই। পেটি ক্যাফেতে বসে আছে, অদ্ভুতভাবে সেজে এসেছে, সবাই দেখে হাসাহাসি করছে। আমার মা সত্যিই আমাকে একদমই চেনে না। এঙ্গেজমেন্ট ভাঙার জন্য এমন লুক ব্যবহার করলে এই সুবিধাভোগী যুবকটি তাতে রাজি হবে না। মনে হচ্ছে আমার সাজসজ্জা বেশ সফল হয়েছে, তাই না? আমি সত্যিই জনসন পরিবারের ছেলের প্রতিক্রিয়া দেখার অপেক্ষায় আছি। তখন জনসন সেখানে পৌঁছে। জনসন বলে, বেক পরিবারের মেয়ে শুধু এঙ্গেজমেন্ট বাতিল করার জন্য এত কষ্ট করে এরকম সেজে এসেছে। তখন পেটি জনসনকে দেখে। পেটি বলে, ভিনসেন্ট, তার তো হোটেলে থাকার কথা, তাই না? সে এখানে কেন? অসম্ভব। ভিনসেন্টই কি মিস্টার জনসন হতে পারে? মনে হচ্ছে এটা শুধুমাত্র কাকতালীয় ব্যাপার। আমার বরং তাড়াতাড়ি এই বাগদত্তার ব্যাপারটা মিটিয়ে এখান থেকে এক্ষুনি চলে যাওয়া উচিত। ভিনসেন্টকে কোনো সন্দেহজনক কিছু বুঝতে দিতে পারি না। তখন একজন ছেলে এসে বলে, হ্যালো মিস বেক। পেটি মনে মনে বলে,
মনে হচ্ছে জনসনের ছেলে শুধু দুর্বলদের ওপর অত্যাচারই করে না, সে মানুষের চেহারা দিয়েও তাদের বিচার করে। সে মিস্টার জনসন অর্থাৎ ভিনসেন্টের থেকে যোজন যোজন দূরে। তাহলে আমি সোজাসুজি কথায় আসি, এর আগে আমার বিয়ে থেকে পালিয়ে যাওয়ার কাজের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইতে পারি, তবে আমি ইতিমধ্যেই একজনকে ভালোবাসি। তাহলে চলুন আমরা এই এঙ্গেজমেন্ট বাতিল করে দিই। ছেলেটা মনে মনে বলে, হ্যাঁ, এটা কি ধরনের পরিস্থিতি? মিস্টার জনসনের এঙ্গেজমেন্ট নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সাহস আমার নেই। পেটি বলে, আপনি সত্যি মিস্টার জনসন? চলুন এক্ষুনি বাতিল করে দিই। তারপর চেয়ে দেখে জনসন নেই। পেটি সেখান থেকে বেরিয়ে যায়। তখন আবার জনসনের সাথে দেখা। মিস্টার জনসন, কি আশ্চর্য কাকতালীয় ব্যাপার। জনসন বলে, আপনি এখানে কি করছেন? পেটি বলে, আমি কফি খেতে এসেছি। জনসন বলে, সেদিন তুমি কিছু না বলে চলে গেলে কেন? তুমি আমাকে এড়িয়ে চলছ কেন? তুমি হাওয়ায় মিলিয়ে গেলে কেন? জনসন বলে, আমি সেটা বোঝাতে চাইনি, কিন্তু তুমি তো আর কিছুই না বলে ওভাবে পালিয়ে যেতে পারো না। পেটি বলে, তুমি যদি ভাবো যে আমি তোমার সুযোগ নিয়েছি, যার জন্য তুমি যদি ভুল ভেবে থাকো, তবে তোমার রাগ মেটানোর জন্য তুমি আমাকে একবার ঘুষি মারতে পারো। জনসন বলে, আমি কথা দিচ্ছি আমি কিছু করব না। তখন জনসন পেটিকে ধরে কিস করতে থাকে, আর একটু দূরেই জেসিকা এবং লোগান কথা বলছে। জেসিকা বলে, তোমার খবর কি নির্ভরযোগ্য? তুমি বললে যে ভিনসেন্ট আর মিস বেক আজ এঙ্গেজমেন্ট ভাঙছে। তারা কোথায়? তখনই দেখতে পায় তারা দুজন কিস করছে। সৎভাই বলে, তোমার মতো একজন দুর্দান্ত সুন্দরীর চেয়ে কি একজন পুরুষ বেশি গুরুত্বপূর্ণ? এই কথা বাইরে জানাজানি হলে এটা শহরের সবচেয়ে বড় হাসির খোরাক হবে। তখন জেসিকা টিনাকে প্রেগনেন্ট মহিলার নাটক করতে বলে, রবার্ট ব্লু ক্যাফেতে আছে, তোর এখানে পৌঁছানোর জন্য 5 মিনিট সময় আছে। মনে রাখিস আমি তোকে কি বলতে বলেছিলাম। এদিকে পেটি বলে, ভিনসেন্ট, তুমি কি জানো তুমি কি করছো? জনসন বলে, আমার কাছে সব একদম পরিষ্কার। রবার্ট, তোমার প্রতি আমার অনুভূতি, লিঙ্গের সাথে এর কোনো সম্পর্ক নেই। পেটি বলে, ভিনসেন্ট যা বোঝাতে চাইছে তা হলো আমি পুরুষ হই বা নারী, সে আমাকে সমানভাবেই ভালোবাসে। সম্ভবত এখনই আমার আসল পরিচয় জানানোর সময়। ভিনসেন্ট, আমি আসলে একজন তখনই টিনা নামের একজন মেয়ে এসে বলে, রবার্ট, তুমি যদি আমাকে তোমার বাগদত্তা হিসেবে স্বীকার নাও করো, তবুও আমার গর্ভে থাকা বাচ্চাটাকে তুমি অস্বীকার করতে পারো না। পেটি বলে, বাগদত্তা, বাচ্চা, তুমি নিশ্চিত তো যে তোমার কোনো ভুল হচ্ছে না? এই মেয়েটাকে চেনা চেনা লাগছে কেন? টিনা বলে, রবার্ট, তোমার আমাকে মনে নেই? পেটি বলে, টিনা? মেয়েটি জনসনকে দেখে আরও পেটিকে জড়িয়ে ধরে। এরপর পেটি গাড়িতে চলে যায়। গাড়ির ভেতর ভিনসেন্ট ও পেটি। জনসন বলে, তোমার ওই প্রেমের ঝামেলা কি মিটেছে? পেটি বলে, কিসের প্রেমের ঝামেলা? ওই মেয়েটাকে আমি স্রেফ দয়া করে সাহায্য করেছিলাম। ও নির্দোষ, আর ও একেবারেই গর্ভবতী নয়। আমার সন্দেহ হচ্ছে এর পেছনে লোগান আর জেসিকার হাত আছে। আমি তো একজন মেয়ে, আমি কিভাবে কাউকে গর্ভবতী করব? আমি জানি না কে পেছন থেকে ঝামেলা পাকাচ্ছে। টিনাকে দিয়ে আমার নামে মিথ্যে অপবাদ দেওয়াচ্ছে। জনসন বলে, রবার্ট, তুমি ঠিক কি লোকাচ্ছ আমার কাছে? আমাকে বলো। সে পেটিকে চেপে ধরে। পেটি বলে, আমি বললে কি তুমি আমাকে ক্ষমা করবে? মনে মনে বলে, সত্যিই কি সে ওই রাতের কোনো কথাই মনে করতে পারছে না? আমি যদি এখন তাকে আমার আসল পরিচয় দিই, সে কি রাগে জ্ঞান হারাবে না? তখন গাড়ি ব্রেক করে। সহকারী বলে, আসলে আমি মিস্টার জনসন, আপনি ঠিক আছেন তো? জনসন বলে, যদি গাড়ি চালাতে না জানেন তবে গিয়ে রিজাইন দিন। সহকারী বলে, আমি সত্যি ইচ্ছে করে করিনি, এই মেয়েটা হঠাৎ করে সামনে চলে এসেছিল। তখন দেখে টিনা। পেটি বলে, তুমি কি পাগল হয়ে গেছ? টিনা বলে, আমি শুধু তোমাকে বলতে এসেছিলাম জেসিকা নামের এক মহিলা আমাকে এখানে পাঠিয়েছে। রবার্ট, ওই জেসিকা থেকে সাবধানে থেকো, তোমার নিজেরও খেয়াল রাখা উচিত। ওই জেসিকা আর লোগান খুবই নিষ্ঠুর, ওরা তোমাকে সহজে ছাড়বে না। তোমার এখনই হাওয়াস্যু শহর ছেড়ে চলে যাওয়া উচিত। টিনা চলে যায়। পেটি গাড়িতে উঠে। পেটি বলে, ভিনসেন্ট, আসলে আমি একজন মেয়ে। সহকারী বলে, খুব হাস্যকর, তাই না? সহকারী বলে, রবার্ট, তুমি মিথ্যে বলার সময় বেশ নিষ্পাপ দেখালেও তোমার কি একটু বাস্তবসম্মত হওয়া উচিত নয়? কোন ভদ্র মেয়ে এক ঘুষিতে দুজন লোককে শুইয়ে দিতে পারে? জনসন বলে, রবার্ট, আমাকে এখন সত্যি কথাটা বলো। যাই হোক না কেন, আমি তোমাকে ক্ষমা করে দেব, কিন্তু তুমি একটাই সুযোগ পাবে। পেটি বলে, আমি যা বলেছি সেটাই সত্যি। জনসন বলে, তাহলে কিভাবে প্রমাণ করবে? প্যাটি মনে মনে, ওহ ভিনসেন্ট, সে আবার আমাকে গাড়ির ভেতর জামাকাপড় খুলতে বলবে না তো? তখন পেটির ফোন আসে। পেটির মা বলে, প্যাটি, তুমি কি জনসন পরিবারের ওই ছেলেটিকে দেখেছ? জনসন পরিবারের কাছ থেকে শুনলাম যে তোমরা বিয়েটা ভেঙে দিয়েছ। পেটি বলে, মা, আমার একজনকে পছন্দ হয়েছে। পেটির মা বলে, কাউকে পছন্দ হয়েছে?
ভোজসভায় সেদিন যার সাথে তোমার দেখা হয়েছিল সে? তাহলে আজ রাতে তাকে ডিনারে ডাকো, যাতে আমি আর তোমার বাবা তার সাথে দেখা করতে পারি। জনসন বলে, রবার্ট, আমি সমাজের কুসংস্কারের পরোয়া করি না। আমাদের সম্পর্কটাকে স্বাভাবিক দেখাতে তোমাকে মেয়ে সাজার কোনো প্রয়োজন নেই। পেটি বলে, না, আমি সত্যিই একজন মেয়ে। জনসন বলে, আমার জন্য তোমার কোনো আত্মত্যাগ করার দরকার নেই, শুধু আমার পাশে থেকো। পেটি বলে, যাই হোক, একবার বাড়ি গেলেই সত্যিটা সামনে আসবে। তো আমার বাবা মায়ের সাথে খাওয়ার সময় কি তোমার হবে? এদিকে আবার লোগানকে দেখানো হয়। তার মা বলে, লোগান, কি হয়েছে তোমার? কে তোমাকে মেরেছে? জেসিকাও এসেছে। জেসিকা বলে, হ্যালো আঙ্কেল, আপনাদের ধারণাই নেই ভিনসেন্ট বাইরে কি সব করছে। এই কথাগুলো বলা আমার সাজে না, তবু আমাদের দুই পরিবারের পুরনো সম্পর্কের কথা ভেবে আমার মনে হলো আপনাদের জানানো উচিত। ভিনসেন্ট একজন পুরুষের সাথে সম্পর্কে জড়িয়েছে। কি? জেসিকা, তুমি যা বলছো সেই বিষয়ে তুমি নিশ্চিত তো? লোগান বলে, বাবা, এটাই ধ্রুব সত্য। মিডিয়া আর সমাজের উঁচুতলার মানুষজন যদি এটা জানতে পারে, তবে হাবাসুর সেরা পরিবার হবার স্বপ্ন তো দূরে থাক, আমরা সম্মানের সাথে মাথা তুলে দাঁড়াতেই পারব না। ওই অসভ্য ছেলেটা, কি লজ্জার কথা! যদি জোর করেও ধরে আনতে হয়, ওই হতভাগা ছেলেকে এক্ষুনি আমার সামনে নিয়ে আসো। দাড়িতে প্যাটি ও জনসন। সহকারী বলে, রয়্যাল ম্যানশন? রবার্ট, আমার সাথে মজা করো না। এটা আমাদের শহরের সবচেয়ে অভিজাত আবাসিক এলাকা। তুমি এখানে থাকো? প্যাটি বলে, হ্যাঁ, আমার পরিবার এখানেই থাকে। সহকারী বলে, এখানকার জমির দাম অনেক। তোমার পরিবার যদি এতই ধনী হয়, তবে তুমি বডিগার্ডের কাজ করছো কেন? প্যাটি মনে মনে বলে, মনে হচ্ছে বেক পরিবারও এখানেই থাকে। ওই প্রাক্তন বাগদত্তার সাথে দেখা না হওয়াই ভালো, অকারণে ঝামেলা বাড়বে। প্যাটি বলে, ওহ, এত প্রশ্ন করা বন্ধ করো, ভেতরে গেলেই সব জানতে পারবে। সহকারী বলে, রবার্ট, আমাকে সত্যি করে বলো, তোমার পরিবারের কেউ কি এখানে দারোয়ান বা গৃহকর্মীর কাজ করে? এতে লজ্জার কিছু নেই। আমাদের মিস্টার জনসন মানুষকে ছোট করে দেখার মতো মানুষ নন। জনসন বলে, চুপ করো। প্যাটি বলে, সামনে গিয়ে ডান দিকে মোড় নিলেই আমরা পৌঁছে যাব। জনসন বলে, এই রাস্তাটা এত চেনা লাগছে কেন? দাঁড়াও, এটা কি বেক পরিবারের বাড়িতে যাওয়ার রাস্তা নয়? বেক পরিবারের সাথে তোমার কি সম্পর্ক? তখন ভিনসেন্টের বাবার ফোন আসে। তার বাবা বলে, কি হয়েছে? তুই একটা অকৃতজ্ঞ। বাইরে তুই যেসব কেলেঙ্কারি করে বেড়াচ্ছিস, মানুষজন আমাকে সেসব জানাচ্ছে, আর তোর এত সাহস যে তুই আমাকে জিজ্ঞেস করছিস কিছু হয়েছে কিনা? ভিনসেন্ট মনে মনে। ভিনসেন্টের দায়িত্বজ্ঞানহীন বাবা সাধারণত কোনো খোঁজ খবর নেয় না, আর এখন হঠাৎ এসে দোষারোপ করছে। জনসন বলে, আমার ব্যক্তিগত জীবনের সাথে জনসন পরিবারের কোনো সম্পর্ক নেই। তার বাবা বলে, তুই একটা পুরুষের সাথে জড়িয়েছিস? গত ভোজসভাতেই আমার সন্দেহ হয়েছিল। তুই আমাকে ধোঁকা দেওয়ার জন্য কোত্থেকে এক নাম পরিচয়হীন মেয়েকে ধরে এনেছিলি। আমি স্বপ্নেও ভাবিনি তুই আমার পেছনে এরকম নোংরা কাজ করবি। তুই জনসন পরিবারের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়েছিস। তুই কি আমাকে রাগিয়ে মারতে চাস? উঁচুতলার মানুষেরা যদি এসব জানতে পারে, তুই জানিস জনসন পরিবারের কত বড় ক্ষতি হবে? আমি তোকে বলছি, তুই এক্ষুনি এখানে ফিরে আয়। জনসন বলে, আমি ব্যস্ত। তাছাড়া আপনার সম্মান তো সেই দিনই শেষ হয়ে গিয়েছিল যেদিন আপনি আপনার রক্ষিতা আর জারুদ সন্তানকে এই বাড়িতে এনে তুলেছিলেন এবং আপনার স্ত্রীর মৃত্যুর কারণ হয়েছিলেন। তার বাবা বলে, ভিনসেন্ট, তুই যদি ফিরে না আসিস, আমি তোর মায়ের ব্রেসলেট আর বাকি সব জিনিসপত্র পুড়িয়ে ফেলব। আমি নিশ্চিত করব যাতে তার কোনো চিহ্নই অবশিষ্ট না থাকে। জনসন বলে, আপনি এতদিন ধরে মায়ের জিনিসপত্র ব্যবহার করে আমাকে ব্ল্যাকমেইল করে আসছেন। এবার এই সব হিসাব চুকানোর সময় এসেছে আমার আর জনসন পরিবারের মধ্যে। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। গাড়ি থামাও, আমার অ্যাসিস্ট্যান্ট তোমাকে বাড়িতে নামিয়ে দেবে। আমার কাজ শেষ হলেই আমি তোমার কাছে আসব। সে পেটিকে জড়িয়ে ধরে আদর করে। পেটি বলে, আমিও তোমার সাথে যাব। যাই কিছু হোক, আমরা একসাথে মোকাবিলা করব। লোগান আর জেসিকা নিশ্চিত কোনো খারাপ মতলব বাড়ছে, একা গেলে তোমার বিপদ হতে পারে। সে আবার জড়িয়ে ধরে। জনসন বলে, আমার মায়ের জন্য সব হিসাব চুকানোর সময় এসেছে, আর এত বছর ধরে জনসন পরিবারের যে ঋণ, জনসন পরিবারের সেই নোংরা অতীত, আমি চাই না তুমি এসবের মধ্যে জড়াও। চিন্তা করো না, কাজ শেষ করেই আমি ফিরে আসব। তাছাড়া তোমার বাবা মা কি আমাদের মেনে নেবেন? পেটি বলে, তোমার এই চিন্তাটা একেবারেই অপ্রয়োজনীয়। তবে জনসন পরিবারের ওই বদমাশগুলো যদি তোমাকে অপমান করার সাহস দেখায়, আমি নিজে গিয়ে জনসন পরিবারে ধ্বংসলীলা চালাব। এদিকে পেটির মা বলছে, আমার কেন যেন মনে হচ্ছে দাল মে কুছ কালা হ্যায়। পেটি আর ভিনসেন্ট স্পষ্টতই একসাথে ছিল, অথচ ওরা এমন ভান করল যেন কেউ কাউকে চেনে না, এবং বাগদান ভেঙে দিল। কাল, তুমিই বলো, তোমরা আজকালকার ছেলেমেয়েরা এসব কী খেলা খেলছ?
কাল বলে, এতে অনুমান করার কি আছে, নিশ্চয়ই জেসিকা আর ওর ছেলে মিলে কোনো ঝামেলা পাকাচ্ছে, পরে আমরা তাদের সাথে কথা বলে সব পরিষ্কার করে নেব। তখন পেটির আগমন হয়। সহকারী বলে, আমি সত্যিই দুঃখিত, মিস্টার জনসন কিছু কাজের জন্য অফিসে ফিরে গেছেন আর আমাকে রবার্টকে বাড়ি পৌঁছে দিতে বলেছেন। সহকারী চেয়ে দেখে এটা বেগ ফ্যামিলি। সে অবাক হয়। সে বলে, মিস্টার বেগ, কার্ল, তাহলে আপনারা? তখন পেটি বলে, আমি দুঃখিত, আমি সবার সাথে মজা করেছি, আসলে আমি রবার্ট নই, আমি প্যাটি। সহকারী বলে, তাহলে তুমি বলতে চাইছো তুমি সেই মিস বেগ, প্যাটি বেগ? সহকারী গাড়িতে ফিরে যায়, খুশিতে বারবার পানি খেতে থাকে আর বলে, রবার্টই আসলে মিস বেগ? না, আমাকে এক্ষুনি মিস্টার জনসনকে এটা জানাতে হবে। সহকারী ফোন দিচ্ছে, ফোন রিং হচ্ছে, বাট বলছে যে নম্বরে ডায়াল করেছেন তা এই মুহূর্তে সংযোগ করা সম্ভব হচ্ছে না। সহকারী বলে, ফোনটা ধরুন মিস্টার জনসন, ফোন ধরুন, এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার নেই, তিনি ফোন ধরছেন না। সর্বনাশ, তারা নিশ্চয়ই লোগান আর জেসিকার পাতা ফাঁদে পা দিয়েছে। তাহলে কি মিস্টার জনসন এখন মারাত্মক বিপদে আছেন? জনসন বাড়ি পৌঁছায় আর তার বাবা বলে, ভিনসেন্ট, নিজের কলঙ্কটার দিকে একবার তাকিয়ে দেখ, তুই জনসন পরিবারকে ধ্বংস করতে চাস? জনসন বলে, বল, ঠিক কী কারণে আমাকে এখানে ডেকেছেন? লোগান বলে, দেখ, তুই বাবাকে কতটা রাগিয়েছিস, তুই যে মিস বেগকে পছন্দ করিস না সেটা না হয় মানলাম, কিন্তু এখন তুই একটা ছেলের সাথে প্রেম করছিস। অল্প বয়সে মাকে হারানোর কারণে তোর কি মাথার ঠিক নেই? তুই চাইলে আমি তোর জন্য কয়েকজন ভালো সাইকাইট্রিস্টের ব্যবস্থা করতে পারি। তার সৎ মা বলে, ও মাই গড, লোগান, তুমি তোমার ভাইয়ের সাথে এভাবে কথা বলছো? লোগান বলে, মা, বাইরের লোকেরা যদি এসব জানতে পারে তাহলে আমি তাকে আমার ভাই হিসেবে পরিচয় দেব কিভাবে? তোমার মা যদি আজ বেঁচে থাকতেন, আমি বাজি ধরে বলতে পারি তুমি তাকেও পাগল করে দিতে। জনসন বলে, তোর এত সাহস? তার বাবা বলে, লোগান ঠিকই বলেছে, তোর মা যেমন অল্প বয়সেই মারা গেছে, তুই শুধু বিপদই ডেকে আনিস। আমার তো অনেক আগেই একটা পিতৃত্ব পরীক্ষা করানো উচিত ছিল। তুই আসলেই আমার সন্তান, নাকি তোর মা তোকে বাইরে থেকে জন্ম দিয়ে এনেছিল? জনসন সৎ ভাইয়ের গলা চেপে ধরে। সৎ মা বলে, তুই হতভাগা, আমার ছেলেকে ছাড়। তার বাবা বলে, এসব কি অনাচার চলছে, আমি তোকে উচিত শিক্ষা দিচ্ছি বেয়াদব। তার বাবা লাঠি দিয়ে মারতে যায়, তার বাবাকে ধাক্কা দেয়। সৎ ভাই বলে, বাবার গায়ে হাত তুলেছে, গার্ডস। জনসন বলে, আমার মায়ের ব্রেসলেট ফিরিয়ে দাও, নইলে আমি তোমাকে মেরেই ফেলব। সৎ মা বলে, ওগো, ব্রেসলেটটা ওকে দিয়ে দাও। তার বাবা বলে, ঠিক আছে ঠিক আছে। ব্রেসলেট দিয়ে দেয়, বাট কেউ একজন এসে মাথায় আঘাত করে। জনসন অজ্ঞান হয়ে যায়। তার বাবা বলে, এই বেয়াদবটাকে অন্ধকার ঘরে আটকে রাখুন, যাতে সে নিজের ভুল বুঝতে পারে। আমি এক্ষুনি বেগ পরিবারকে ফোন করছি, আগামীকালই ওদের বিয়ে হবে। যদি জোর করেও ওকে ধরে রাখতে হয়, তবু এই কলঙ্কিত ছেলেকে বিয়ে করিয়েই ছাড়ব। আমি কিছুতেই ওকে আমার জনসন পরিবার ধ্বংস করতে দেব না। এদিকে প্যাটির মা আসে প্যাটিকে জিজ্ঞেস করতে, এক গ্লাস দুধ হাতে নিয়ে। তার মা বলে, প্যাটি, তুমি যদি ভিনসেন্টকে বিয়ে করো, তুমি কি রাজি আছো? প্যাটি বলে, মা, তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? আমি তো রাজি, কিন্তু মা, ব্যাপারটা কি একটু বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? প্যাটির মা বলে, একেবারেই তাড়াতাড়ি না, যাও তাড়াতাড়ি গিয়ে বিশ্রাম নাও। কার্ল বলে, আমরা আর জনসন পরিবার মিলে প্যাটি আর ভিনসেন্টের সম্মতি ছাড়াই কাল ওদের বিয়ের ব্যবস্থা করেছি। এটা কি খারাপ কিছু হবে না? প্যাটির যা স্বভাব, ও নিশ্চিত এটা সহজে মেনে নেবে না। প্যাটির মা বলে, আমি তো ওদের ভালোর জন্যই এটা করছি। কার্ল বলে, ভিনসেন্টের সৎমা ওর পেছনে কী সব ষড়যন্ত্র করছে কে জানে। আমরা বরং এই সুযোগে ওদের বিয়েটা সরাসরি দিয়ে দিই, যাতে আর কোনো দেরি না হয়। এদিকে প্যাটি দুধ খেয়ে অজ্ঞান হয়ে যায়। এভাবেই তাকে কোণে সাজান হয়। তার যখন জ্ঞান ফেরে, তখন প্যাটি বলে, আমি কোথায়? এটার মানে কি? তোমরা আমাকে এভাবে সাজিয়েছ কেন? পার্লারের মেয়েরা বলে, ম্যাডাম, আজ জনসন পরিবারের ছেলের সাথে আপনার বিয়ের দিন, আপনি ভুলে গেছেন? এখন আপনি কোথায় যাওয়ার কথা ভাবছেন? প্যাটি বলে, কার্ল, তুমি একদম সীমা ছাড়িয়ে যাচ্ছ। আমার রাস্তা থেকে সরে দাঁড়াও, আমি বিয়ে করব না। তোমরা আমার সাথে অবিচার করছো। আমাকে ছাড়ো, আমাকে জোর করে আটকে রাখতে পারবে বলে মনে হয়? সৎ ভাই বলে, একবার তুমি বেগ পরিবারে বিয়ে করলেই তিনি আমাকে কোম্পানির উত্তরাধিকার দিয়ে দেবেন। তোমার মা যে সাম্রাজ্য গড়ে তুলেছেন তার সবটাই আমার হয়ে যাবে। জনসন বলে, এই বিয়ে বা কোম্পানি কোনোটাই জনসন পরিবার সিদ্ধান্ত নিতে পারে না। এখান থেকে বের হওয়া এত সহজ হবে না। সে সৎভাইকে ধাক্কা দিয়ে চলে যায়। এদিকে পেটিও পালায়। ম্যাডাম, পালাবেন না। ম্যাডাম, দাঁড়ান, গাড়ি চালাও। ম্যাডাম, পালানো বন্ধ করুন, এক্ষুনি ফিরে আসুন। একসাথে একটা ট্যাক্সিতে ওঠে দুজনেই অবাক হয়। প্যাটি বলে, আপনি মিস্টার জনসন? জনসন বলে, তোমার কাছে টাকা আছে? প্যাটি বলে,
না। জনসন বলে, তো? তারা একসাথে ভিলায় ফিরে যায়। জনসন প্যাটিকে কাঁধে করে নিয়ে যায়। প্যাটি বলে, ভিনসেন্ট, কি করছো তুমি? ভিনসেন্ট, আমাকে নিচে নামাও। জনসন মনে মনে বলে, তার মানে রবার্টই হলো মিস বেক। তখন সেখানে সহকারী দাঁড়িয়েছিল। সহকারী বলে, মনে হচ্ছে মিস্টার জনসন আগে থেকেই সব জানেন। মিস বেক, আপনার জন্য শুভকামনা। জনসন প্যাটিকে রুমে নিয়ে যায়। জনসন বলে, তুমি ঠিক কি চাও? আমাকে বলো, তুমি আমাকে মিথ্যা কেন বলেছিলে? বিয়ের মণ্ডপ থেকে পালানোর পর তুমি আমার কাছে কেন এসেছিলে? তোমার আসল উদ্দেশ্য কি? প্যাটি বলে, আমি বিশ্বাসই করতে পারছি না যে বাগদত্তাকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করতাম সে আসলে ভিনসেন্ট। প্যাটি বলে, আমি তোমাকে অনেক আগেই বলেছিলাম যে আমি একজন মেয়ে, কিন্তু তুমি বিশ্বাস করনি। আর আমি কিভাবে জানব যে তুমিই সেই ধনী বিগড়ে যাওয়া ছেলে, জনসন পরিবারের আদুরে উত্তরাধিকারী? জনসন বলে, প্যাটি তো কখনো আমার কোনো ক্ষতি করেনি। এইসব কি আসলেই শুধু কাকতালীয় হতে পারে মিস বেক? প্যাটি বলে, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাই না? জনসন বলে, আমাকে বলো, তুমি কেন দুবার বিয়ে থেকে পালালে? তুমি কি আমাকে বিয়ে করাটা এতই ঘৃণা করো? প্যাটি বলে, মিস্টার জনসন, ৩ বছর আগে আমি নিজের চোখে দেখেছিলাম কিভাবে তোমার বন্ধুরা তোমার ক্ষমতার অপব্যবহার করে মানুষজনকে গালিগালাজ করছিল, আর তারা আমাকেও দেখে নেওয়ার হুমকি দিয়েছিল। ঠিক আছে, আজ আমি দেখতে চাই তুমি কিভাবে আমাকে দেখে নাও। জনসন বলে, ও, এই জন্যই আমি মিস্টার জনসন শুনেই তুমি রাগে ফেটে পড়েছিলে। তো আমাদের মধ্যে এই ইতিহাস আছে। মনে হচ্ছে আমাদের দেখা হওয়াটা ভাগ্যেই লেখা ছিল। প্যাটি বলে, ভিনসেন্ট, তোমার কি আসলেই এত দক্ষ একজন বডিগার্ডের প্রয়োজন আছে? তুমিই তো ইচ্ছাকৃতভাবে আমার কাছাকাছি আসতে চেয়েছিলে, তাই না? আমাকে ছাড়ো। জনসন প্যাটিকে আটকে রেখেছে। প্যাটি বলে, আমি জামা বদলে আসি, তারপর তোমার সাথে আবার লড়ব। জনসন বলে, এখনও ফিরে যাওয়ার সময় আছে। আমরা কি বিয়েটা করে নেব আমার ফিয়ন্সে? প্যাটি বলে, এটা খুব বেশি তাড়াহুড়ো হয়ে যাচ্ছে। আমি এখনও প্রস্তুত নই। আমাদের নিয়ম মেনে ধীরে ধীরে এগোনো উচিত। জনসন বলে, মজা করা বন্ধ করো। কেউ যদি জানতে পারে তুমি এখানে আছো, সেটা তোমার আর বেক পরিবার উভয়ের জন্যই খারাপ হবে। প্যাটি বলে, কিন্তু আমি বাড়ি যেতে চাই না। আমার মা যদি জানতে পারে আমি বিয়ে থেকে পালিয়েছি, সে আমাকে আস্ত রাখবে না। জনসন বলে, আচ্ছা, তাহলে আমি পরে তোমাকে বাড়ি পৌঁছে দেব। মিস প্যাটিকে বাড়ি পৌঁছে দাও। সহকারী বলে, মিস্টার জনসন, আমি জানি না কেন লোগান কোথা থেকে যেন শুনেছে গত ভোজসভায় আপনার সঙ্গী ছিল মিস প্যাটি। সে সম্ভবত মিস প্যাটির রূপে মুগ্ধ হয়ে জেসিকাকে বেক পরিবারে বিয়ের প্রস্তাব নিয়ে জেসিকে পাঠিয়েছিল। সে বলেছে যেহেতু আপনি পালিয়ে গেছেন, সে যে কোনো দায়িত্ব নিতে প্রস্তুত। জনসন বলে, বেক পরিবার কি বলেছে? সহকারী বলে, বেক তাকে বের করে দিয়েছেন। তবে আমার মনে হয় এখন মিস প্যাটিকে বাড়ি ফিরে যেতে না দেওয়াই ভালো, কারণ ওই লোগান সহজে হাল ছাড়বে না আর প্রতিদিন বাড়িতে গিয়ে ওকে বিরক্ত করবে। প্যাটি বলে, একদম ঠিক। লোগান যে আমার ক্ষতি করার জন্য কোনো জঘন্য ফন্দি আঁকবে না তার কি গ্যারেন্টি? প্লিজ আমাকে এখানেই থাকতে দাও। আমি আগের মতোই তোমার বডিগার্ড হয়ে থাকব। আমি কথা দিচ্ছি, কেউ কিচ্ছু জানতে পারবে না। ঠিক আছে। তারা দুজন মিলে গল্প করছে। তখন প্যাটির মা ফোন দিয়েছে। প্যাটি বলে, মা, কি হয়েছে? তোমার কি মনে আছে যে তোমার একজন মা আছে? জনসন বলে, হ্যালো ম্যাডাম, আমি ভিনসেন্ট। ম্যাডাম, দয়া করে চিন্তা করবেন না, ও আমার সাথে একদম নিরাপদে আছে। তার মা বলে, ও ভিনসেন্ট, তুমি? বেশ বেশ, তোমরা দুজন যদি একসাথে থাকো তাহলে আমি নিশ্চিন্ত। তারা দুজনে খুব মজা করছিল। অন্যদিকে লোগানের লোক ছবি তুলছে। ফটোগ্রাফার বলে, চিন্তা করবেন না মেসিয়েটস, আপনি যে ছবিগুলো চেয়েছিলেন তা আমি পেয়ে গেছি। তখন সহকারী এসে বলে, মিস্টার জনসন, দুঃসংবাদ, লোগান একটা প্রেস কনফারেন্স করতে যাচ্ছে। সে বলছে আপনার বাবা উত্তরাধিকারীর নাম ঘোষণা করতে চলেছে। ওরা আমার মায়ের সম্পত্তি দখল করতে চায়। জনসন বলে, যোগ্যতা আছে কিনা তা দেখতে হবে। সহকারী বলে, মিস্টার জনসন, এবারের বিষয়টা এত সহজ নাও হতে পারে। লোগান একটা গর্ভবতী মহিলাকে জোগাড় করেছে যে নিজেকে রবার্টের বাগদত্তা হিসেবে দাবি করছে। বলছে রবার্ট নাকি ওদের সংসার ভেঙেছে। এখন কোম্পানির শেয়ারের দাম পড়ে যাচ্ছে। কোম্পানি আর ভিলার নিচে মানুষের ভিড় জমে গেছে। প্যাটি বলে, লোগানের বুদ্ধি সত্যিই শয়তানি। আমি ভাবছি ওরা টিনাকে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য কি দিয়ে চাপ দিয়েছে। প্যাটি রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন জনসনের বাবা বলে, তুমি কি রবার্ট? আমি ভিনসেন্টের বাবা। আমি তোমার সাথে কথা বলতে চাই। গাড়িতে ওঠো। প্যাটি গাড়িতে উঠে যায়। একটা ক্যাফেতে বসে। প্যাটি বলে, আপনি আমাকে কেন খুঁজছিলেন? আজ আপনি কি চান? জনসনের বাবা বলে, ভিনসেন্টকে ছেড়ে দাও। ভিনসেন্টকে অবশ্যই মিস বেককে বিয়ে করতে হবে। পেটি বলে, ও তাই নাকি? তার মানে চুক্তির জন্য আপনি আপনার ছেলেকে বিক্রি করে দিচ্ছেন।
আজ এখানে একজন বাবা হিসেবে এসেছেন যিনি চিন্তিত যে তার ছেলে আমার দ্বারা প্রতারিত হচ্ছে, নাকি জনসন গ্রুপের সিইও হিসেবে যিনি কোম্পানির ক্ষতি পোষাতে চাইছেন? জনসনের বাবা বলে, তোর এত সাহস তুই আমাকে প্রশ্ন করছিস? নিজের এমন নির্লজ্জ আচরণের পর তুই কোন অধিকারে আমাকে প্রশ্ন করিস? তুই জানিস তোর কারণে আমার জনসন গ্রুপের কত কোটি টাকার ক্ষতি হয়েছে? আমি তোকে বলছি, তোর মতো নিচু শ্রেণীর মানুষ যদি সারা জীবনও কাজ করে তবু এই টাকা শোধ করতে পারবে না। পেটি বলে, আজ আপনাকে দেখার পর আমি অবশেষে বুঝতে পারছি লোগানা তো বেয়াদব কেন। এটা তো রক্তেই আছে, তাই না? সবাইকে ছোট লোক বলা। আমার মনে আছে আপনি যখন ভিনসেন্টের মাকে বিয়ে করেননি, আপনি নিজেও তো একজন ছোট লোকই ছিলেন, তাই না? জনসনের বাবা বলে, তোর এত সাহস তুই আমার সাথে এইভাবে কথা বলিস? পেটি বলে, সরাসরি বলুন, এত কষ্ট করে আমাকে এখানে নিয়ে আসার কারণ কি? আপনি ঠিক কি চান? জনসনের বাবা বলে, তোর মতো মানুষ আমি জানি সবসময় টাকার জন্যই করিস, তাই না? এই কার্ডের $30 মিলিয়ন আছে। তোকে শুধু আগামীকালের প্রেস কনফারেন্সে গিয়ে বলতে হবে যে তুই ভিনসেন্টকে প্রলুব্ধ করেছিস এবং ভিনসেন্ট সব সময় মিস বেককেই ভালোবেসে এসেছে। তাহলে এই টাকা তোর। পেটি বলে, আপনি চান আমি একাই পুরো জনসন গ্রুপের সব দোষ নিজের ঘাড়ে নিই? দারুণ বুদ্ধি। জনসনের বাবা বলে, তুই যদি এতে রাজি না হোস, এই পৃথিবী থেকে তোকে চিরতরে গায়েব করে দেওয়ার অসংখ্য উপায় আমার জানা আছে। পেটি বলে, আপনি আমাকে ব্যবহার করে ভিনসেন্টকে ফাঁসাতে চান আর সব দায় ওর ওপর চাপাতে চান? এর জন্য আপনাকে চরম মূল্য দিতে হবে। ভিনসেন্ট আমার প্রেমিক, তাই এর দামও বেশি হবে। জনসনের বাবা বলে, কত টাকা চাস তুই? পেটি বলে, $80 মিলিয়ন, 1 পয়সাও কম নয়। আগামীকাল আমার টাকা পাওয়া চাই, না হলে কোনোভাবেই আমি প্রেস কনফারেন্সে যাব না। জনসনের বাবা বলে, ঠিক আছে, আজই তোর কার্ডে টাকা ট্রান্সফার হয়ে যাবে, কিন্তু আগামীকালের পর তোকে এই শহর ছেড়ে চলে যেতে হবে। তোর কারণে যদি বেক আর জনসন পরিবারের চুক্তিতে কোনো বাধা আসে, আমি কথা দিচ্ছি তোর জীবন নরক বানিয়ে দেব। পেটি বলে, আমার কোনো আপত্তি নেই। যেহেতু লোগান আর জেসিকা এত কষ্ট করে এমন একটা নাটকের আয়োজন করেছে, আমি আপনাদের সবার সাথেই খেলব। তারপর প্রেস কনফারেন্স শুরু। শুনলাম আজকের এই প্রেস কনফারেন্সের একটা অংশ হল জনসন পরিবারের বড় ছেলের তার পুরুষ বডিগার্ডের সাথে প্রেমের সম্পর্ক নিয়ে, আর অন্য অংশটা হল জনসন পরিবারের ছোট ছেলেকে উত্তরাধিকারী ঘোষণা করা, যে পুরো সম্পত্তির মালিক হবে। এটা নিশ্চিতভাবে জনসন আর বেক পরিবারের চুক্তিতে প্রভাব ফেলবে। ওহ, আমার তো মনে হয় জনসন পরিবারের বড় ছেলেকে পারিবারিক সম্পত্তি থেকে বিদায় নিতেই হবে। তখন সেখানে জনসন আসে। সৎ ভাই বলে, ভিনসেন্ট, এমন একটা কাজ করার পরও তোমার এখানে আসার সাহস হলো কি করে? তার বাবা বলে, চুপ থাকো, ও সাময়িকভাবে পথভ্রষ্ট হয়েছিল। তুই যদি এভাবে আগুনে ঘি ঢালিস আর দুই পরিবারের সম্পর্ক নষ্ট করিস, আমি ফিরে গিয়ে তোকে দেখে নেব। লোগান মনে মনে বলে, কোনোভাবেই না। ভিনসেন্ট যদি সত্যিই মিস বেককে বিয়ে করে আর বেক পরিবারের সমর্থন পায়, তাহলে আমার পক্ষে পারিবারিক সম্পত্তি দখল করা কঠিন হয়ে যাবে। তার বাবা বলে, উপস্থিত ভদ্রমহোদয়গণ, আজ আমার জনসন গ্রুপ এই প্রেস কনফারেন্সের আয়োজন করেছে মূলত অনলাইনে ভিনসেন্ট আর তার বডিগার্ডের সম্পর্ক নিয়ে ছড়ানো খবর পরিষ্কার করার জন্য। আমি এখানেই স্পষ্ট করে বলতে যাই, এটা পুরোপুরি বানোয়াট। তাছাড়া ভিনসেন্ট আর মিস বেকের বিয়ের বিষয়টা পূর্ব পরিকল্পনা অনুযায়ী এগোবে। আর এখন আমি আমাদের জনসন গ্রুপের উত্তরাধিকারীর নাম ঘোষণা করছি। সে হলো আমার ছোট ছেলে লোগান। দাঁড়ান, তখন এক সাংবাদিক প্রশ্ন করে, আপনিই কি রবার্ট? সম্প্রতি অনলাইনে আপনাকে আর মিস্টার জনসনকে নিয়ে যা ছড়াচ্ছে তা কি সত্যি? আমি রবার্ট, এবং আমি ভিনসেন্টের সাথে সম্পর্কে আছি। তার বাবা বলে, তোমরা কিসের জন্য অপেক্ষা করছো? ওকে এখান থেকে বের করে দাও। জনসন বলে, তুমি এখানে কেন এসেছো? ভিনসেন্ট, আমি তোমাকে বাঁচাতে এসেছি। ভিনসেন্ট আর আমি একে অপরের একমাত্র সঙ্গী। আমার কোনো গর্ভবতী বাগদত্তা নেই। জনসন পরিবারের সম্পত্তি ভিনসেন্টের মা রেখে গেছেন, ওটা তার উত্তরাধিকার, আর আমি কোনো জারদ সন্তানকে সেটা দখল করতে দেব না। সৎভাই বলে, রবার্ট, তুই মিথ্যে বলছিস। তুই একটা নিচু জাতের মানুষ যে প্রতারণা করে আর মানুষকে ধোঁকা দেয়। আমি আগে জনসন পরিবার আর ভিনসেন্টের সম্মানের কথা ভেবে তোকে সবার সামনে আনতে চাইনি, কিন্তু এখন আমি চুপ করে দেখতে পারি না যে তুই আর ভিনসেন্ট বিবেকের মাথা খেয়ে এসব করছিস। আমি তোকে সাবধান করে দিচ্ছি, তুই যদি অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আমার প্ল্যানে বাধা দিস, এর পরিণতি তুই ভালো করেই জানিস। তখন জেসিকা টিনাকে নিয়ে আসে। টিনা বলে, আমার নাম টিনা, আমি রবার্টের বাগদত্তা।
মিস্টার জনসন নিজের ক্ষমতার অপব্যবহার করে দুর্বলদের উপর অত্যাচার করছেন। তিনি আমার গর্ভের সন্তানের বাবাকে কেড়ে নিয়েছেন। দয়া করে আমি আপনাদের কাছে ভিক্ষা চাইছি, আমাকে আর আমার সন্তানকে সাহায্য করুন। জেসিকা বলে, রবার্ট, এবার নিজের সাফাই গাওয়ার জন্য তোমার কি বলার আছে? ভিনসেন্ট ছেলেদের পছন্দ করে, এটাই যথেষ্ট ছিল, আর এখন সে অন্যের সংসার ভাঙছে। এমন একজন মানুষ কিভাবে জনসন গ্রুপের উত্তরাধিকারী হওয়ার যোগ্য হতে পারে? তার বাবা বলে, ও ভিনসেন্ট, তোর কারণে আমার জনসন গ্রুপের সম্মান পুরোপুরি ধুলোয় মিশে গেছে। আমি এখনই ঘোষণা দিচ্ছি, জনসন গ্রুপের সম্পত্তির এক কানাকড়িও তুই পাবি না। এটা মেনে নেওয়া যায় না, এটা ক্ষমার অযোগ্য। লোগান বলে, রবার্ট, এখনকার পরিস্থিতিটা একবার দেখো, তুমি এখনও হাসছো কিভাবে? টিনার পেটের বাচ্চা কোনোভাবেই আমার হতে পারে না, কারণ আমি একজন নারী। তারপর সে তার চুল খুলে দেখায়। সবাই অবাক। লোগান, জেসিকা, এবার তোমাদের কি বলার আছে? তোমরা এখন দেখো কিভাবে পেট বড় করা হয়েছে। জেসিকা বলে, তুমি একজন মেয়ে হয়েও পুরুষ বডিগার্ডের ছদ্মবেশ নিয়ে ভিনসেন্টের কাছাকাছি ফেকেছ। এটা কি ভিনসেন্টকে প্রলুব্ধ করার কোনো ফাঁদ নয়? আমার তোমাকে তখনই রাখা উচিত হয়নি, বলে মারতে যায়। তুমি কি আমার সাথে লড়তে চাও? তোমার সেই ক্ষমতা নেই। ওহ, যা ঘটেছে তা নিছক ভুল বোঝাবুঝি। আমিও এই মহিলার কথায় বিভ্রান্ত হয়েছিলাম। ঠিক আছে, যেহেতু এটা একটা ভুল বোঝাবুঝি ছিল, প্রেস কনফারেন্স চলতে থাকুক। মিস্টার ওল্ড জনসন, এটা যদি শুধুই ভুল বোঝাবুঝি হয়ে থাকে, তাহলে কি মিস্টার ভিনসেন্ট জনসনেরই পারিবারিক সম্পত্তির উত্তরাধিকারী হওয়া উচিত নয়? তার বাবা বলে, ভিনসেন্ট জনসন পরিবারের সম্মানের তোয়াক্কা না করে এই নাম পরিচয়হীন মহিলার সাথে থাকতে চাইছে। আমি কিভাবে ওকে বিশ্বাস করতে পারি? এই অকৃতজ্ঞ ছেলেটার কাছে কি সত্যিই অন্য কোনো তুরুপের তাস আছে? তাই আমি ঘোষণা করছি যে লোগানই জনসন পরিবারের উত্তরাধিকারী হবে। একটু দাগান, মিস্টার ওল্ড জনসন সত্যিই একজন দারুণ বাবা। আপনি আপনার প্রথম স্ত্রীর মৃত্যুর কারণ হয়েছেন, তার সম্পত্তি দখল করেছেন, ভিনসেন্টকে বিদেশে ফেলে রেখেছিলেন। ভিনসেন্ট ফিরে আসতেই আপনি আপনার জারদ সন্তানের রাস্তা পরিষ্কার করার জন্য একটা বিয়ের চুক্তির ব্যবস্থা করেছেন। আপনার ষড়যন্ত্র এতটাই পরিষ্কার যে এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো। তুই ছোট লোক, তুই একটা বেশ্যা। আমাদের পারিবারিক ব্যাপারে নাক গলানোর সাহস তোর কিভাবে হয়? গার্ডস, ওকে এক্ষুনি এখান থেকে টেনে বের করে দাও। জেসিকা বলে, রবার্ট, তুমি এত বড়াই করছো কেন? তুমি তো অন্যের সংসার ভাঙা একটা রক্ষিতা ছাড়া আর কিছুই ন, আর তোমার এত সাহস যে তুমি এখানে এসে বড় কথা বলছো? মিস ইয়েটস, আপনি কি ভালো করেই জানতেন না যে ভিনসেন্টের আগে থেকেই একজন বাগদত্তা আছে, তবুও আপনি বারবার তার পেছনে লেগেছেন? যদি কেউ আমার পরিচয় ব্যবহার করে ভিনসেন্টকে তার উত্তরাধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করে থাকে, তাহলে আপনারা ভুল করছেন, কারণ আমি বেক পরিবারের মেয়ে, প্যাটি বেক, ভিনসেন্টের বাগদত্তা। সৎভাই হাসে আর বলে, জাস্ট তোমার এই সস্তা আর প্রলুব্ধ করার চেহারাটার দিকে দেখো। তুমি যদি সত্যিই বেক পরিবারের হও, আমি এখান থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে যাব। ভিনসেন্ট, দেখো তুই কেমন মেয়েকে খুঁজে পেয়েছিস। সে একজন লোভী মহিলা ছাড়া আর কিছুই নয়, আর সে মিস বেক হওয়ার মিথ্যে দাবি করছে। সিকিউরিটি, জলদি ওদের দুজনকেই এখান থেকে বের করে দাও। তখনই কার্ল আসে। ওল্ড জনসন বলে, উনি কি কার্ল বেক নন? মিস্টার বেক, এই মহিলা নিজেকে আপনার পরিবারের মেয়ে বলে দাবি করছে। এতে কি আপনার পরিবারের সম্মান নষ্ট হচ্ছে না? আপনার উচিত ওকে একটা শিক্ষা দেওয়া। কার্ল বলে, প্যাটি, অনেক মজা হয়েছে, খুশি? এবার আমার সাথে বাড়ি চলো। কার্ল বলে, যেহেতু আপনি বেক পরিবারের মেয়েকে এতটাই ছোট করে দেখেছেন, আমার মনে হয় আমাদের ওই চুক্তি নিয়ে আর কোনো চিন্তা করার দরকার নেই। ওল্ড জনসন বলে, কার্ল, তুমি এমন কথা কেন বলছো? আমি শুধু সাময়িকভাবে বিভ্রান্ত হয়েছিলাম। আমি প্যাটিকে চিনতে পারিনি, নইলে কেন আমি ওর সাথে এমন আচরণ করব? তখন টিনা বলে, এই সবই জেসিকার সাজানো নাটক, আর ওরাই আমাকে মিস্টার জনসনকে ফাঁসাতে বলেছিল। তুমি একটা ডাইনি মহিলা। তার বাবা বলে, যথেষ্ট হয়েছে, থামো সবাই। কার্ল, আজ জনসন পরিবারের উত্তরাধিকারী ঘোষণার দিন, যেটা সম্পূর্ণ পারিবারিক ব্যাপার। আমি মনে করি না বেক পরিবারের এতে নাক গলানোর অধিকার আছে, না অন্য কারোর। আজ উত্তরাধিকারী কে হতে যাচ্ছে? ভিনসেন্ট, তুই শুধু যে আমাকে অপমান করেছিস তাই নয়, তুই তোর ভাইয়েরও কোনো পরোয়া করিস না। তাই আমি জনসন গ্রুপ লোগানকে বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জনসন বলে, লোগান আজ এত বড় একটা কেলেঙ্কারি ঘটালো। মিস্টার ওল্ড জনসন, আপনি কি অপমানিত হতে ভয় পাচ্ছেন না? ওল্ড জনসন বলে, আমি এখন জনসন গ্রুপের দায়িত্বে আছি। আমি লোগানকে উত্তরাধিকারী বানাচ্ছি। কার সাহস আছে এর বিরুদ্ধে কথা বলার? তখন একজন উকিল এসে বলে, আমার মনে হয় এই অধিকার আপনার নেই। ম্যাডাম হেলার উইল অনুযায়ী জনসন গ্রুপের সব শেয়ারের উত্তরাধিকারী মিস্টার ভিনসেন্ট জনসন। তার বাবা বলে, ভিনসেন্ট, অসম্ভব, এটা নিশ্চয়ই তুই জাল করেছিস। উকিল বলে, মিস্টার বিক,
3 দিনের মধ্যে জনসন পরিবারের সমস্ত সম্পত্তি আপনার নামে ট্রান্সফার হয়ে যাবে। তার বাবা বলে, বিক? ভিনসেন্ট কিভাবে মিস্টার বিক হতে পারে? ভিনসেন্ট, তুই মিস্টার বিক? তুই আগে কেন বলিসনি? ভিনসেন্ট বলে, তুমি নিজেই মিস্টার বিক। তোমার এত ব্যবসা আছে, তুমি জনসন পরিবারের সম্পত্তি নিয়ে কেন লড়াই করছো? জনসন বলে, ওটা আমার মায়ের সম্পত্তি, সেটা ছোঁয়ার কোনো অধিকার আপনাদের নেই। আরে, তুমি উইলটা কিভাবে পেলে? লোগান মরিয়া হয়ে কোনো কিছু করতে পারে, সাবধানে থেকো, আগে গাড়িতে ওঠো। কার্ল বলে, মিস্টার জনসন, আমার বোনকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমার সাথে ফিরে চলো। তখন একটা গাড়ি জোরে এসে ধাক্কা দিয়ে যায়। লোগানের আক্রমণ। সৎভাই বলে, প্যাটি সব তোর জন্য। তুই যদি হঠাৎ করে না আসতি, ভিনসেন্ট অনেক আগেই আমার পায়ের নিচে থাকত। প্যাটি বলে, তুমি আমাকে ছাড়ো। জনসন বলে, ওকে ছেড়ে দাও, পিছিয়ে যাও। লোগান বলে, ভিনসেন্ট, তুই যদি আমাকে শান্তিতে থাকতে না দিস, তবে তুইও শান্তিতে থাকতে পারবি না। মিস্টার বিক, তুমি বেশ ভালোই গোপনীয়তা বজায় রেখেছিলে। আমি যদি জানতাম তুমি আজ এত নিচে নামবে, তাহলে সেদিনই আমি তোমাকে শেষ করে দিতাম। জনসন বলে, লোগান, তুই আমাকে ঘৃণা করিস না? আমার উপর হামলা কর। খবরদার, আর এগোবি না, আমার থেকে দূরে থাক। আমাকে বল, তোর শর্ত কি? আমি সব কিছুতে রাজি, শুধু ওকে ছেড়ে দে। সৎভাই বলে, কোম্পানির শেয়ার চুক্তিতে সই কর, নইলে আমি ওকে এখানেই শেষ করে দেব। জনসন বলে, লোগান, আমি চুক্তিতে সই করলেও তুই পার পাবি না। সৎভাই বলে, সেটা তোর দেখার বিষয় নয়। তুই যদি তোর ভালোবাসার নারীকে বাঁচাতে চাস, এক্ষুনি এতে সই কর। জনসন সই করে, আমার সব কিছুই তোর। তখন সে আবার জনসনকে আক্রমণ করে। সৎভাই বলে, ভিনসেন্ট, তুই জাহান্নামে যা। প্যাটি তা প্রোটেক্ট করে। প্যাটির হাত অনেক কেটে যায়। সৎভাইকে কার্ল ধরে নিয়ে যায়। এদিকে প্যাটি অজ্ঞান হয়ে যায়। প্যাটিকে হসপিটালে অ্যাডমিট করা হয়। জনসন কেয়ার করতে থাকে। এইভাবে হ্যাপি এন্ডিং হয়। এবার বলুন গল্পটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।